আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের 4 নম্বর ক্লাসে চলে আসছি। তো প্রতি ক্লাসে যেটা করি, একটু প্রিভিয়াস ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দেই। এবং আমরা খুবই ভাল লাগছে যে প্রিভিয়াস ক্লাসটা আসলে এখানে আছে। আমরা গতকালকে শুরু করছিলাম একটা বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রা প্রভাব। এই তাপমাত্রা একটা বিক্রিয়ার হারকে কিভাবে প্রভাবিত করে সেটা গত ক্লাসে টপিক ছিল। এবং সেই ক্লাসে বলছিলাম যে তাপমাত্রা বাড়ালে হার বাড়বে। তাপমাত্রা বাড়ালে যে হার বাড়ে সেটা বোঝাটা খুব সহজ। কারণ সক্রিয় অণুর সংখ্যা বাড়ে, আবার অণুগুলোর মুভমেন্ট বেড়ে যায়। তার মানে হইতেছে কি হলো, তাপমাত্রা বাড়ালে সক্রিয় অণুর সংখ্যা বাড়ে, আবার অণুগুলোর গতিশক্তিও বাড়ে, এই জন্য হার বেড়ে যায়। এটার ইকুয়েশন ছিল অ্যারহেনিয়াস ইকুয়েশন, নাকি কেউ অ্যারহেনিয়াস বলে, কেউ আরহেনিয়াস বলে, যে যেরকম বলে পারে আর কি। ইকুয়েশন হইতেছে কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি। এখানে কে এর কি পরিচয়? কে হচ্ছে হার, না কে হচ্ছে হার ধ্রুবক। সো হার ধ্রুবক কি? হার ধ্রুবক হইতেছে একটা স্পেসিফিক হার যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার। এটাকে বলা হয় অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট বা প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। আর এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মানে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টি হচ্ছে কেলভিনের তাপমাত্রা। সেই ইকুয়েশনকে আমি এলএন নিয়ে সিম্পলিফাই করে পারলাম এলএন কে সমান এলএন এ বাই মাইনাস ইয়ে বাই আর টি। আশা করি সবার এটুকু মুখস্থ হয়েছে, মুখস্থ হওয়া উচিত এটুকু। দেন আমরা দেখলাম লগ কে সমান লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 আর টি। তো আমি যদি এলএন কে ভার্সেস 1/t এই গ্রাফটা আঁকি, তাহলে এখানে কি দাঁড়ায়? ঢালের মান দাঁড়ায় মাইনাস ইয়ে বাই আর। আর যদি এই সেম গ্রাফটাকে তুমি এলএন না নিয়ে লগ নাও, তাহলে কি থাকে? মাইনাস ইয়ে বাই 2.303 আর। পরে দেখাইছিলাম যে এলএন নিলে যে ঢালটা পাওয়া যায় সেই ঢালটা খাড়া হয়। এই যে এলএন নিয়ে যে ঢালটা, সেই ঢালটা একটুখানি বেশি খাড়া। পরে হচ্ছে আমরা ম্যাথ করছিলাম এই রিলেটেড। তারপর দেখছিলাম দুইটা ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের সম্পর্ক। সেই ইকুয়েশন ছিল এলএন কে1/k2 মাইনাস ইয়ে বাই আর 1/t1 মাইনাস 1/t2। এবং তোমাদেরকে বারবার করে বলছিলাম এই সমীকরণের অনেকগুলো ফরম্যাট হয়, সবগুলোই সঠিক। এই মাইনাসটা বাদ দিলে টি2 কে আগে আনা যায়, অথবা এই মাইনাসটাকে বাদ দিলে কে2 এর উপরে উঠানো যায়। এই মাইনাসটাকে রেখে কে2 এর উপরে টি2 এর আগে আনা যায়, সবই করা যায়। আর যদি লগ্ন, তাহলে এখানে একটা এক্সট্রা রাশি গুণ হয় 2.303। পরে হচ্ছে ম্যাথ করছি, গেল এইটুকু। এখানে একটা ম্যাথ করছি এবং আমরা প্রমাণ করছি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার ডাবল হয়। দুই ভাবে প্রমাণ করছি। একটা হচ্ছে হার ধ্রুবকের মান ডাবল দেখায়, আরেকটা হচ্ছে সক্রিয় অণুর সংখ্যা ডাবল দেখায়। আজকে সবাই লিখে নাও ঘনমাত্রা। ঘনমাত্রা হইতেছে যে আমাকে বলছে একটা বিক্রিয়ার হারের উপরে ঘনমাত্রার প্রভাব। এখন তোমরা সংঘর্ষ তত্ত্বে কি পড়ছো? তোমরা সংঘর্ষ তত্ত্বে পড়ছো যে বিক্রিয়কের মধ্যে সংঘর্ষ হইতে হয়, তাই না? তো সংঘর্ষ কিন্তু বিক্রিয়কের মধ্যে হতে হয়। সো বিক্রিয়কের মধ্যে যদি হয়, তাহলে কার ঘনমাত্রা একটা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে? অবভিয়াসলি বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? সো বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব আছে, উৎপাদের নাই। সো এই লাইনটা কেন লিখে দিলাম? আজকের পর থেকে বা এখন থেকে আগামী 2-3টা ক্লাসে যতবারই আমি ঘনমাত্রা লিখবো, তুমি ধরে নিবা সেটা বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রার কোনো বেল নাই। হ্যাঁ, যদি উভমুখী বিক্রিয়া হয়, তাহলে পেছনের দিক তুমি যদি চিন্তা করো, তাহলে তার উৎপাদ, মানে পেছনের দিকের উৎপাদ মানে আলটিমেট তো হচ্ছে পেছনের বিক্রিয়ক মানে আলটিমেট উৎপাদ। বাট ওগুলো বাদ দেই, মেইন কথা হইতেছে যখন কোন একটা বিক্রিয়ায় তুমি হার নিয়ে কথা বলবা, সেইখানে যদি আমি ঘনমাত্রা প্রভাব নেই, তাহলে সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। এখন হারের উপরে বিক্রিয়ার ঘনমাত্রা প্রভাব বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভর করে। সো আমরা এখন একটু শিখবো হচ্ছে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রিঅ্যাকশন অর্ডার। কি বলে ভাইয়া? রিঅ্যাকশন অর্ডার। সো আমরা এখন সরাসরি চলে যাব হইতেছে বিক্রিয়ার ক্রম কি জিনিস সেটাতে। তাহলে এই স্লাইডের যে মূল কথা, সেই মূল কথা হইতেছে এইটা। একটা বিক্রিয়ার হারের উপরে আমরা কিন্তু আসলে এই স্লাইডটা নিয়ে কথা বলতেছি, দেখো। তোমাদেরকে আবার ওই সেইখানে ফেরত গিয়ে দেখাই। আমাদের স্লাইডটা ছিল হচ্ছে এইটা। হারের উপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব, তাপমাত্রা আর ঘনমাত্রা এখন আমাদের চলছে। সামনে প্রভাবক, এইগুলো আমাদের বইয়ে নাই, এগুলো আমাদের কারিকুলামে নাই, আমরা জাস্ট এই চারটা নিয়ে কথা বলি। সো ঘনমাত্রাটা আমরা আজকে শুরু করলাম। এবং ঘনমাত্রা শুরু করতে গিয়ে আমরা এটা বলে দিলাম, মানে পড়াশোনার স্মার্ট নিয়ম হইতেছে এটা। তুমি যখন কোনো কিছু শুরু করবা, কি শুরু করছো, কেন শুরু করছো, কেন এটা পড়ছো, প্রেক্ষাপটটা যদি জানো, তাহলে পড়াশোনা সহজ হয়। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা জিনিস পড়ছি, বাট কেন পড়ছি, এটার ব্যাকগ্রাউন্ড কি, এটা আমি কি কারণে পড়বো সেটা না জানি, তখন সেই জিনিসটা ফিল করা যায় না। আর স্মার্টলি পড়া যায় না, স্মার্টলি না পড়লে তুমি আগাবা না।
রসায়ন হচ্ছে রসায়ন না, আমার মনে হয় সায়েন্সের যে কোনো জিনিস তুমি যদি খালি পড়েই যাও পড়েই যাও পড়েই যাও, মানে হয় না, কতটুকু কি হয় আমি জানি না, আমার কাছে মনে হয় হয় না। তো তুমি যদি একটু স্মার্টলি আগাও, ফিল করে আগাও, তখন দেখবে সেটা সহজ হয়ে যায়। তো হাড়ির উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভর করে। এই সব সময় যে প্রভাব থাকে তা না, মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। যদি থাকে সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন এটা একটু পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই টাইটেল লিখে নাও, বিক্রিয়ার ক্রম। তো আগের স্লাইডের মেইন কথা হইতেছে, আমি যত জায়গায় ঘনমাত্রার শব্দটা ব্যবহার করব, তুমি মনে মনে ধরে নিতে হবে এটা বিক্রিয়কের ঘনমাত্রা। যত জায়গায় ঘনমাত্রার সিম্বল ব্যবহার করব, তোমাকে ধরে নিতে হবে এটা বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে? বিক্রিয়ার ক্রম জিনিসটা কেমন? আহ ধরো তোমাকে একটা জিনিস দেখাই যে আমার কাছে হচ্ছে একটা বিক্রিয়া আছে, তিনটা আলাদা আলাদা বিক্রিয়ার জন্য আমি তিনটা এক্সপেরিমেন্ট করছি, মানে ল্যাবে পরীক্ষা করছি। সো এই তিনটা যে এক্সপেরিমেন্ট করছি, সেইখানে সি আর রেট এরকম কিছু ডেটা আমি পাইছি। সি কার ঘনমাত্রা ভাইয়া? ওই যে বললাম ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা। যে ডেটা পাইলাম যে ধরো বিক্রিয়কের ঘনমাত্রা যখন 0.1 মোলার ছিল, তখন আমি রেট পাইলাম 0.01। ওকে, মোলার পার সেকেন্ড। এই মানটা আমি পাইছি, কেউ বললো না যে এই মানটা কই থেকে আসছে, এটা আমি পরীক্ষা থেকে পাইছি। আমার কিছু করার নাই, এটাই আসছে ধরো। তো বিক্রিয়কের ঘনমাত্রা আমি একটু বাড়াইলাম ওই বিক্রিয়ার জন্য, 0.2, এটা আমি বাড়াইছি, দেখলাম রেট বাড়লো না, 0.01। তাহলে তুমি ঘনমাত্রা বাড়াইছো, রেট কিন্তু বাড়ে নাই। কেন বাড়ে নাই আমি জানি না, কেন বাড়েনি, বাট বাড়ে নাই, রেট যা ছিল তাই আছে। বিক্রিয়কের ঘনমাত্রা যখন 0.3 করছি, তখন রেট তখনও বাড়ে নাই। তাহলে বুঝতে পারো যে এই বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার কোনো প্রভাব নাই। সেটা আমি কি করে পাইছি? পরীক্ষা করে পাইছি। তাহলে পরীক্ষা করে পাইলাম যে এই বিক্রিয়ার ঘনমাত্রা তুমি যদি বাড়াও, সি মানে বিক্রিয়কের ঘনমাত্রা, রেট বাড়ে না, রেট সবসময় কনস্ট্যান্ট থাকে। ওই বিক্রিয়া শেষ। আমি আরেকটা বিক্রিয়া নিয়ে ধরো ডিল করছি, অন্য একটা ভিন্ন বিক্রিয়া। সেই বিক্রিয়াতে বিক্রিয়কের ঘনমাত্রা যখন 0.1 মোলার ছিল, তখন রেট ধরো 0.01 ছিল। রেট যখন আমি ডাবল করলাম 0.2 মোলার, ঘনমাত্রা তখন 0.02 হইলো। এইখানে বাড়ছে, যে আমি হইতেছে এই বিক্রিয়ার ঘনমাত্রা ডাবল করছি, বিক্রিয়কের ঘনমাত্রা ডাবল করছি। আরো ডাবল হইলো, কেন হইলো আমি জানি না, বাট হয়েছে, আমি পরীক্ষা করে পাইছি। ধরো ঘনমাত্রা আমি হচ্ছে 0.3 করলাম, তখন রেট 0.03 হইলো। তাহলে এখানে ঘনমাত্রা বাড়াচ্ছি, রেটও বাড়ছে, এবং সমানুপাতে বাড়ছে না? যদি সমানুপাতে বাড়ে তাহলে দেখো তো আমি কি এটা লিখতে পারি কিনা, যে এই বিক্রিয়ার হার যদি আর হয় সমানুপাতিক সি। সবাই কি বুঝি যদি এরকম হয়? তুমি ডাবল করছো, এখানেও ডাবল হয়েছে, এখানে দেখো 3 গুণ করছো, আবার এখানেও 3 গুণ হয়েছে। তাহলে এটা যে হারে বাড়াচ্ছে এটা সেই হারেই বাড়ছে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। ধরো আরেকটা রিয়াকশন যেখানে ঘনমাত্রা ছিল 0.1, রেট তখন 0.01 ছিল। ঘনমাত্রা আমি ডাবল করছি, রেট হয়েছে 0.04। ঘনমাত্রা ডাবল করছি, রেট ডাবল হয়েছে না 4 গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। ঘনমাত্রা ধরো 0.1 থেকে আমি 3 গুণ করছি, তখন রেট হয়েছে 0.09। আরেকটা দেখাই, ঘনমাত্রা 0.4 করছে, রেট কত হবে? 0.16, এটা হইলো আর কি। তাহলে ঘনমাত্রা করছি ডাবল, রেট হয়েছে 4 গুণ। ঘনমাত্রা হইতেছে, একজন আমাকে জিজ্ঞেস করছে রেটের কোন কোন একক আছে? অবশ্যই আছে, মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। ঘনমাত্রা আমি 3 গুণ করছি, রেট কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে। ঘনমাত্রা আমি 4 গুণ করছি, রেট 16 গুণ হয়েছে। তার মানে এইখানে আমি এটা সম্পর্ক স্থাপন করতে পারি না, যে এইখানকার রেটটা ঘনমাত্রার সমানুপাতিক না, কিন্তু ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে এইখানকার ইকুয়েশনটা হইতেছে এইটা, আর সমানুপাতিক সি তার স্কোয়ার। আর এইখানে আর হচ্ছে কনস্ট্যান্ট, দেখো আর বাড়ছে না, আর কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টটাকে, মানে ধরো তোমাদের যেরকম কেউ ফেল করলে তাকেও তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ড একটা গ্রেড দেয়, দ্যাট ইজ এফ গ্রেড, তাই না? তাই তো। এইখানেও যেহেতু আসলে আরটা পরিবর্তন হচ্ছে না, আমি ওদের সাথে একটা কমন ফর্মুলা বানাতে চাই যে আর সমানুপাতিক
c⁻0, মানে c⁻0 মানে আসলে সি এর সাথে আর আসলে কোনোভাবে সম্পর্কিত না। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমি এখন বলতে পারি, দেখো, এই বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালেও হার বাড়ছে না। যে বিক্রিয়ার যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার শূন্য ঘাতের সমানুপাতিক, সেই বিক্রিয়াটাকে বলা হয় শূন্য ক্রমের বিক্রিয়া, বা সেই বিক্রিয়ার ক্রম হচ্ছে শূন্য। কি বললাম ভাইয়া? যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, মানে বিক্রিয়কের ঘনমাত্রার শূন্য ঘাতের সমানুপাতিক, সেটাকে আমরা বলি জিরো অর্ডার অথবা শূন্য ক্রমের বিক্রিয়া। সো এটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতে পরিবর্তন হয়, এই যে সমানুপাতে পরিবর্তন হয়েছে, সমানুপাতে পরিবর্তন হয়েছে মানে বিক্রিয়কের ঘনমাত্রার এক ঘাতের সমানুপাতিক। এই যে সি মানে তো c⁻1, তাই না? সো বিক্রিয়কের ঘনমাত্রার এক ঘাতের সমানুপাতিক, সেটাকে আমরা বলি হইতেছে প্রথম ক্রমের বিক্রিয়া। সো এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের সমানুপাতে পরিবর্তন হয়, মানে বিক্রিয়কের ঘনমাত্রার আহ দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, সেটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এখন আমি যদি হইতেছে একবারে দেখাতে চাই, মানে একটা কমন সূত্র দিয়ে দেখাইতে চাই, সেই কমন সূত্র হচ্ছে এইটা, যে সূত্রটা হচ্ছে এরকম: আর সমানুপাতিক c⁻n। বুঝছো? এই যে আর সমানুপাতিক c⁻n, এই যে n মানে এখানে দেখো 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এই যে যে n, এটা আমি পরের স্লাইডে একটু লিখে নেই। যে আমরা পাইলাম হইতেছে এইটা, আর সমানুপাতিক হইতেছে c⁻n, সমানুপাতিক হবে আর কি c⁻n। এই এনটা হইতেছে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম। ওকে? শূন্য ক্রমের ক্ষেত্রে এন এর মান হচ্ছে শূন্য, প্রথম ক্রমের ক্ষেত্রে এন এর মান হচ্ছে এক, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2। এবং আরেকটা মজার ব্যাপার হইতেছে, এইখানে যে এন এর মান, এই এনটা হচ্ছে সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল বলতে আমি বোঝাচ্ছি যে বিক্রিয়া দেখে ক্রম বলা সম্ভব না। বিক্রিয়া দেখে ক্রম বলা সম্ভব না। তোমাকে কোনো একটা বিক্রিয়া বলে দিছে, বিক্রিয়া দেওয়া আছে, তুমি দেখে সেটা কোনোভাবেই হইতেছে ক্রম বলতে পারবা না যে এই বিক্রিয়াটা কোন ক্রমের। যেমন ধরো, তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দেখাই, তাহলে সবকিছু খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাই, এইটা, যে তুমি যদি হচ্ছে হাইড্রোজেনের সাথে, এটা বাচ্চাকালে পড়া বিক্রিয়া, ক্লোরিনের বিক্রিয়া করো, এবং মনে আছে এখানে হইতেছে যে H সানলাইট দিতে হয়, তখন 2HCl দিতে হয়। তোমরা কি জানো এই বিক্রিয়া ক্রম কত? এই বিক্রিয়া ক্রম হইতেছে শূন্য। এই বিক্রিয়া ক্রম শূন্য মানে হইতেছে এইখানে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াইলেও আসলে হার বাড়ে না, ক্লোরিনের ঘনমাত্রা বাড়াইলেও বিক্রিয়ার হার বাড়ে না। এখানে আসলে কি করলে হার বাড়ে? এই সানলাইটের ইন্টেন্সিটি বাড়াইলে হার বাড়ে। এখন এটা যে শূন্য ক্রম, সেটা তুমি কেমনে জানো? এই যে তোমাকে আমি যে বলে দিলাম, আমি এই জন্য জানি। আমি কেমনে জানি? বইয়ে পড়ছি। বই কেমনে জানে? পরীক্ষা করে জানছে। তো এটা দেখে কোনোভাবেই তোমার যদি আগে থেকে জানা না থাকে, তুমি বলতে পারবা না এটা কোন ক্রমের বিক্রিয়া। ধরো আরেকটা রিয়েকশন দেখাই, R, C⁻R, এটা একটা অ্যাস্টার। তুমি অ্যাস্টারকে যদি পানি দিয়ে ভাঙো, তখন অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়, R, C⁻H। এটা জৈব যৌগের মধ্যে পড়বা আর কি, বুঝছো? এই যে অ্যাস্টারকে হাইড্রোলাইসিস করছো, সেখানে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়েছে, এটা প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া মানে কি? মানে হইতেছে এইখানে শুধু এইটার ঘনমাত্রার সাথে রেট পরিবর্তন হয়। তুমি অ্যাস্টারের ঘনমাত্রা বাড়াইলে হার বাড়বে, কিন্তু এর ঘনমাত্রা বাড়াইলে হার বাড়বে না। এখন এইটা কেমনে জানছি ভাই? এটা এক্সপেরিমেন্ট করে জানা গেছে। এটা কখনোই সমীকরণ দেখে আমি বলতে পারতেছি না যে এটা এই ক্রমের বিক্রিয়া। আবার ওই একই অ্যাস্টারকে তুমি যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করো,
আর। ধরো আমি এখানে পানি না নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তখন অ্যাসিডের জায়গায় অ্যাসিডের লবণ তৈরি হয়, আর আর এখানে তৈরি করে হচ্ছে অ্যালকোহল। এটা আবার দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রম মানে হইতেছে এর ঘনমাত্রার উপরও নির্ভর করে, এর ঘনমাত্রার উপরও নির্ভর করে। তো আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে বিক্রিয়ার ক্রমটা একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এটা কখনোই কখনোই হইতেছে আমাদের একটা বিক্রিয়ায় যদি তোমাকে সমীকরণ দেওয়া থাকে বের করতে পারবা না। তাহলে আর সমানুপাতিক c⁴n, এই সিটা হইতেছে বিক্রিয়ার ক্রম, এটা এক্সপেরিমেন্টাল। বিক্রিয়া দেখে ক্রম কখনোই বলা সম্ভব না। এখন সবসময় তার বিক্রিয়া এরকম থাকে না। ধরো তোমার কাছে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে যে এ, এটা এমনি দেখাইলাম আর কি, a+b, ধরো এখানে c+d তৈরি হইতেছে। তো এইখানে বিক্রিয়া কি? বিক্রিয়া হইতেছে এ এবং বিক্রিয়া হইতেছে বি। সো বিক্রিয়া এ, বিক্রিয়ক এ এবং বিক্রিয়ক হইতেছে বি। তাহলে এইখানে কি হতে পারে? ধরো আর সমানুপাতিক, এইখানে ধরো হচ্ছে এ টু দি পাওয়ার হতেছে এক্স, আর আর সমানুপাতিক ধরো বি টু দি পাওয়ার ওয়াই। মানে এরকম একটা পাইলা, আর পাইলা হইতেছে আর সমানুপাতিক হইতেছে বি টু দি পাওয়ার ওয়াই। ধরো আমি এরকম একটা পাইলাম, আর সমানুপাতিক এ টু দি পাওয়ার এক্স, আর সমানুপাতিক বি টু দি পাওয়ার ওয়াই। সবসময় তো আর একটা বিক্রিয়ক থাকবে না, তাই না? এমন তো হতে পারে যে একাধিক বিক্রিয়ক আছে, তখন আলাদা আলাদা করে এটারে দিয়ে চেক করতে হয় যে রেটের সাথে এর ঘনমাত্রা কেমনে পরিবর্তন হয়, ওই যে আগের মতো পরীক্ষা করে। আর এই বি দিয়ে আলাদা চেক করতে হয় রেটের সাথে বি এর ঘনমাত্রা কেমনে পরিবর্তন হয়। আমি যদি এই দুটাকে একত্রীকরণ করি তাহলে কি দাঁড়ায়? আর সমানুপাতিক এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। মানে এরকম যদি হয়, এরকম সিম্পল রিয়েকশন না হয়ে যদি এরকম রিয়েকশন হয়, মানে একাধিক বিক্রিয়ক আছে, তখন সেইখানে ক্রম হইতেছে কি? ক্রম হইতেছে এইটা, এক্স প্লাস হচ্ছে ওয়াই, মানে পাওয়ার গুলোর যোগফল, সরি। একটা থাকলে সেটাই ক্রম, একাধিক থাকলে তার যোগফলটা হচ্ছে ক্রম। তার মানে হইতেছে তোমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর এমনিতে চলে আসবে দেখে আমি আনসার দিচ্ছি না। যে একটা বিক্রিয়ার আমরা পড়ছি হারের উপরে ঘনমাত্রার প্রভাব, এটা মাথায় রাখো, বেসিকটা মাথায় রাখো, কারণ অনেক সময় ক্রম অনেক বড় টপিক, তো পড়তে গিয়ে স্টুডেন্টরা মনেই রাখে না যে ও ক্রম কেন পড়ছে। অনেক সময় তোমাদের হয় না যে বাসা থেকে কোন একটা কাজে বাইরে বের হয়েছে, তো বাইরে রাস্তায় যাওয়ার পরে তুমি মনেই করতে পারছো না যে তুমি কোন কাজে বের হয়েছে। তো ওরকম যেন না হয় যে তুমি ক্রম পড়ছো, ক্রম একদম পরে ফাড়াই ফেলতেছো, কিন্তু এটাই বুঝবে নাই যে ক্রম কেন পড়ছো। আমি এখন পড়ছি হাড়ের উপরে ঘনমাত্রার প্রভাব। কার ঘনমাত্রার প্রভাব? বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব। তো হাড়ের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। থাকে না কিরকম? দেখো, এই যে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে থাকে না, বাকি সব ক্রমের জন্য থাকে। তাহলে হাড়ের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভর করে। তো বিক্রিয়ার ক্রম কি? যদি একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, অথবা যে ঘাত সমূহের সমানুপাতিক, সেই ঘাতগুলো, সেই সূচকগুলো, সেই পাওয়ার গুলোকে বলা হয় বিক্রিয়ার ক্রম। যদি বিক্রিয়ক একটা থাকে তার পাওয়ার, যদি বিক্রিয়ক একাধিক থাকে তাহলে পাওয়ার গুলোর সমষ্টি। কয়েকটা উদাহরণ দিলাম, দেখো, যে বিক্রিয়ার হার, এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না, মানে বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য ঘাতের সমানুপাতিক, শূন্য ক্রমের বিক্রিয়া। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তন হয়, মানে বিক্রিয়কের ঘনমাত্রার এক ঘাতের সমানুপাতিক, সেটা প্রথম ক্রমের বিক্রিয়া। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের সমানুপাতে পরিবর্তন হয়, দেখো ডাবল করছি 4 গুণ, 3 গুণ করছি 9 গুণ, 4 গুণ করছি 16 গুণ, তো বর্গের সমানুপাতে পরিবর্তন হইতেছে, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে আমি দেখলাম যে হার সমানুপাতিক সি টু দি পাওয়ার এন, এই এনটা হচ্ছে ক্রম, এটা এক্সপেরিমেন্টাল, বিক্রিয়া দেখে কখনোই ক্রম বলা যায় না। তো আমি দেখলাম হইতেছে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, আর সমানুপাতিক এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার আই, ক্রম হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। তার মানে আমি যতগুলো ক্রম পাইছি, ক্রম অনেক হয়, ক্রম 1 হয়, ক্রম 0 হয়, ক্রম 1.5 হয়, ক্রম 2 হয়, ক্রম 2.5 হয়, ক্রম 3.5 হয়, অনেক কিছু হয়। এরপরে হইতেছে আমরা একটা স্লাইড দেখবো, যে ধরো তুমি একটা গ্রাফ আঁকছো, এইখানে নিচে হচ্ছে রেট, আর মানে হচ্ছে রেট, আর এইখানে নিচে হচ্ছে সি। এই কাঁচা বাচ্চারা সি কি? বলছিলাম যতবার সি লিখবো সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। এখন ধরো যদি হইতেছে
এরকম একটা গ্রাফ তুমি পাও। দেখি তোমাদের কার কি আইডিয়া আছে। এরকম একটা গ্রাফ, আমাকে বলো তো এটা কোন ক্রমের গ্রাফ? যদি কোন একটা গ্রাফ এরকম হয়, আচ্ছা এই গ্রাফটা কি মিন করে? এই গ্রাফটা মিন করে, দেখো তুমি রেট বাড়াচ্ছ, এই যে রেট বাড়াচ্ছ কিন্তু, সরি ঘনমাত্রা বাড়াচ্ছ কিন্তু রেট বাড়ছে না, রেট কিন্তু এই যে সমান্তরাল আছে। সো রেট যদি সমান্তরাল হয় তাহলে এটা আমাদের কোন ক্রম? এটা হতেছে জিরো অর্ডার। সো জিরো অর্ডার রিয়াকশন। যদি গ্রাফটা এরকম হয়, একেবারে মূল বিন্দুগামী সরল রেখা। এই জিরো অর্ডার রিয়েকশনের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন ছিল আর সমান হইতেছে কে, কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো, তাই না? এই কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো মানেই তো আসলে হচ্ছে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি দ্বারা হইতেছে আর সমান হইতেছে কে। মানে দেখো যে আরটা আসলে সমানুপাতিক থাকে, আর সমানুপাতিক মানে হইতেছে আর সমান হইতেছে কে সি, ওয়াই সমান এম এক্স টাইপের ইকুয়েশন মিলে যায়, তাই না? তাহলে আমাদের এইটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম, ফার্স্ট অর্ডার। আর তোমাদেরকে হচ্ছে সেকেন্ড অর্ডারটা বলে দিই, দেখতে অনেকটা এরকম হবে। সুন্দর হইলো না? সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার ইকুয়েশন হতেছে আর সমান হতেছে কে সি তার স্কোয়ার, ওয়াই সমান এম এক্স তার স্কোয়ার। হ্যাঁ, প্যারাবোলার ইকুয়েশন। তাহলে মোটামুটি বুঝে গেছি যে কোনটা কোন ক্রমের। শূন্যক্রম বিক্রিয়ার গ্রাফ হইতেছে এইটা। তাহলে আবারও বলতেছি, দেখো শূন্যক্রম বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব নাই। প্রথম ক্রম বিক্রিয়ার হারের উপরে ঘনমাত্রা প্রভাব সমানুপাতে আছে। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হারের উপরে ঘনমাত্রা প্রভাব বর্গের সমানুপাতে আছে। তৃতীয় ক্রমের ক্ষেত্রে হইতেছে ঘন সমানুপাতিক হবে। মুশফিকুর বলছে থার্ড অর্ডার নাই, হ্যাঁ আছে, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হচ্ছে শূন্য ক্রম আর প্রথম ক্রম, এটাই হচ্ছে দরকার। দ্বিতীয় ক্রম আসলে অনেক বেশি কঠিন, আমি তোমাদের যে দ্বিতীয় ক্রম দেখাচ্ছি এটাই অনেক বেশি দেখাচ্ছি। তোমাদের অনেকের কলেজেই দেখবা যে বিক্রিয়া ক্রমটা অনেকে স্কিপ করবে, অনেকে পড়াইলেও খুবই উপর দিয়ে পড়াবে, মানে এত ডিটেলসে যাবে না। সো সেকেন্ড অর্ডারই আসলে তোমাদের জন্য না পড়াইলেও হইতো, সো যতটুকু দরকার তার থেকে আমি বেশিই পড়াচ্ছি। এই সবাই কি গ্রাফগুলো বুঝতে পারছি? সেটা হতেছে যে শূন্যক্রম বিক্রিয়ার রেট ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না। ঘনমাত্রার সাথে যদি পরিবর্তন হয় না, তার মানে দেখো এক্স অক্ষের সমান্তরাল হবে। প্রথম ক্রম বিক্রিয়ার সমানুপাতে পরিবর্তন হয়, সমানুপাতে গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। ফ্র্যাকশন কিভাবে আসে? ওই যে ধরো এটা তুমি বাড়াইছো এক রকমের, ওটা অন্যরকম বাড়ছে, ইকুয়েশন অনুযায়ী যদি আসে। কেন এরাই কেন যাবে? কারা কেন যাবে? রেট ওয়ান বাই এন স্কোয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রেজাল্ট, বুঝছো? কিন্তু আমরা আসলে কোনগুলো নিয়ে পড়াশোনা করব? যেগুলো সুন্দর ইকুয়েশনে ফেলা যায়, যেগুলো সুন্দর হইতেছে ইকুয়েশন ফলো করে সুন্দর ডেফিনেশনে মেলা যায়। সেটার গ্রাফ কেমন হবে? সেটা হচ্ছে তোমাকে গ্রাফ, নর্মালি দেখো গ্রাফ তো আসলে তুমি যে কোনো একটা ইকুয়েশন যদি তুমি বানাই দাও, তার একটা গ্রাফ হয়। কখনো কি গ্রাফ আঁকছো? মোসাম্মদ রেহানা আক্তার সম্ভবত আন্টির আইডি, তোমার নাম তুমি জানি না। গ্রাফ কি কখনো প্র্যাকটিক্যালি করছো? এই যে হইতেছে ওয়াই সমান এম এক্স বা এই বিভিন্ন গ্রাফ যে আমরা আঁকি, এগুলোর কিন্তু নিয়ম আছে। নিয়ম হইতেছে একটা ইকুয়েশন থাকবে, একটা ভ্যালু ইনপুট করবে, একটা ভ্যালু বের হবে। সো আমরা কোন গ্রাফগুলোকে চিনি? যেগুলো মানে আমাদের পরিচিত গ্রাফ, যেগুলো পরিচিত, ধরো শেপ। কিন্তু এর বাইরেও তো আসলে হইতেছে অনেক হাজার 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 না, বিলিয়ন বিলিয়ন শেপ আছে। তুমি ইকুয়েশন দাও শেপ বের করো, ইকুয়েশন দাও শেপ বের করো। সো কারো যদি মনে হয় এটার গ্রাফ কেমন হবে, ওটার গ্রাফ কেমন হবে, ওকে ইউ আর ফ্রি টু আর্ট, তোমার কাছে বাজার থেকে আর্ট পেপার কিনে নাও, তারপর গ্রাফে ভ্যালু বসাও। এটা কলেজে কম কেন পড়াবে? দেখো তোমার কলেজে কম পড়াবে, মিলাই নিও আমার সাথে। এখন আমরা হচ্ছে একটা, তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যত ঘাতের সমানুপাতিক অথবা ঘাত সমূহের সমানুপাতিক, সেটাকে বলা হয় হতেছে বিক্রিয়ার ক্রম। এবং এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রাশি, পরীক্ষা না করে বিক্রিয়া ক্রম বলা সম্ভব না। ওকে, সো আমরা হচ্ছে একটা আহ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে এরকম, যদি এরকম একটা রিয়াকশন হয়, ধরো নর্মাল একটা রিয়াকশন যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে।
সেইখানে আমি দেখলাম যে আর সমানুপাতিক সি টু দি পাওয়ার এন, তাহলে আর সমান কি দাঁড়ায়? আর সমান হতেছে কে ইন্টু সি টু দি পাওয়ার এন। ওকে। আর যদি এরকম হয় কমপ্লেক্স রিয়েকশন এ প্লাস বি সমান হচ্ছে সি প্লাস ডি তৈরি হয়, তাহলে এখানে দাঁড়ায় আর সমানুপাতিক, ধরো এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এই কে এর পরিচয় কি মনে আছে? গত ক্লাসে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি। কে এর পরিচয় মনে আছে? কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, তাই না? সো গতকালকে নিয়ে অনেক কথা বলছি, কে হচ্ছে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এটা ইউজুয়ালি ছোট হাতের কে দিয়ে প্রকাশ করা হয়, রেট কনস্ট্যান্ট অথবা হার ধ্রুবক। এখন এই যে কে এর পরিচয় কি বলছিলাম দেখো, বলছিলাম যখন বিক্রয়কের ঘনমাত্রা 1 মোলার তখনই হইতেছে রেটটাকে আমরা রেট কনস্ট্যান্ট বলি। সেটা প্রমাণ আজকে তোমরা পেয়ে যাবা। দেখো কে সমান কি, কে সমান হইতেছে উপরে হচ্ছে আর আর নিচে হচ্ছে সি টু দি পাওয়ার এন, তাই না? যদি সি এর মান ওয়ান হয়, দেখো যদি সি এর মান ওয়ান হয় মানে বিক্রয়কের ঘনমাত্রা যদি ওয়ান হয়, ওয়ান টু দি পাওয়ার এন মানেই তো ওয়ান। তো যদি বিক্রয়কের ঘনমাত্রা ওয়ান হয় তখন যে রেটটা পাই সেই রেটটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। এই সবাই কি এবার ফিল করতে পারছি? ওকে, এটুকু যদি বুঝে যায় তাহলে সবাই এই ম্যাথটা একটু লিখে নাও, এটা একটা প্রশ্ন, ম্যাথটা লিখে নাও, লিখা হইলে বইলো। আচ্ছা, আচ্ছা আমাদের বলছে রেট ইকুয়েশন কি আর হচ্ছে অর্ডার কি, এবং সেখানে কিছু তথ্য দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝাই দিই। এই যে এর ঘনমাত্রা, এই এম দিয়ে বলে দেওয়া আছে আসলে এর ঘনমাত্রা কোন এককে, মোলার এককে, মানে মোল পার লিটার এককে। এই এম দিয়ে বলে দেওয়া আছে মোল পার লিটার এককে। আর আদি হার, আদি হার মানে রেট, এবং সেটার মোলার পার সেকেন্ড মানে একক দেওয়া আছে ডান পাশে। আদি হার মানে কি, যখন ঘনমাত্রা এটা ছিল, যখন ঘনমাত্রা এটা ছিল ঠিক ওই মোমেন্টের হারটা আর কি, ওই মোমেন্টের যে হারটা সেটা হতেছে আদি হার বোঝাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে রেট ইকুয়েশন, রেট ইকুয়েশন তোমরা কিন্তু আগেও একটা অঙ্কে করছো। এখন তোমাদেরকে আমি সেটা একটু দেখায় আসি। দেখো এই যে হারের রাশিমালা, তুমি এখানে যেটা বের করছো না সেটাও কিন্তু রেট ইকুয়েশন। তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ওই আগে আপনি একটা অঙ্ক করাইছিলেন সেইখানে হচ্ছে রেট ইকুয়েশন করছিলেন, ভালো কথা, এখন এখানেও তাহলে রেট ইকুয়েশন চাইছে। তো আমি এরকম টাইপের রেট ইকুয়েশন, যেটা আমরা জানি যে বিক্রয়কের আগে দিতে হয় মাইনাস, উৎপাদের আগে দিতে হয় প্লাস, তাই না? তারপরে হচ্ছে সহগগুলো নিচে ভাগ হয়ে যাবে, সেভাবে করলে কি হবে কিনা? উত্তর হচ্ছে না, হবে না। কারণ অঙ্কের যে ডেটা দেওয়া আছে সেই ডেটা দেখে বুঝতে হয়, সেই ডেটা দেখে আমাদেরকে ফিল করতে হয় যেখানে কোন তথ্যটা আমার কাছে চাইছে। ওইটা রেট ইকুয়েশন, আমার কোনো আপত্তি নাই, আমি আবারও বলতেছি যে ওইটা রেট ইকুয়েশন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ওই রেট ইকুয়েশন ওরা মিন করে না, এখানে মিন করছে এইটা। দেখো আমি যদি এখানকার রেট ইকুয়েশন দিই তাহলে কি দাঁড়ায়, দাঁড়ায় হইতেছে আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার হইতেছে এক্স বি টু দি পাওয়ার হইতেছে ওয়াই, এইটা। এখন মেইন কথা তোমার এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে।
আবারও বলতেছে ওইটা রেট ইকুয়েশন আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন আমার তথ্যগুলো এরকম দেওয়া থাকবে, বিক্রিয়ার অর্ডার বের করতে বলছে, মানে কি বলে, ক্রম বের করতে বলছে, তখন এই টাইপের রেট ইকুয়েশন লিখতে হবে। এটা প্রশ্ন দেখে বুঝতে হয় এবং এটা বোঝা খুব কঠিন কিছু না। So, আমার প্রথম কাজ হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটা বের করা। সো এক্স এবং ওয়াইটাই তো আসলে বিক্রিয়ার ক্রম, তাই না? এবং তোমাদেরকে বলছিলাম এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। এই যে এক্সপেরিমেন্ট করা আছে, এখন সেখান থেকে তোমাকে উদ্ধার করতে হবে। তার মানে হইতেছে আমার দেখার দরকার হচ্ছে যে এ এই বিক্রিয়াটাকে কিভাবে প্রভাবিত করে, বি এই বিক্রিয়াটাকে কিভাবে প্রভাবিত করে। সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছে কিনা, তা না হলে আমি সামনে আগাইতে পারবো না। সবাই কি প্রশ্নটা বুঝছে? ওই যে বারবার বলতেছি যে এক্সপেরিমেন্ট থেকে বুঝতে হবে, দিস ইজ দ্যাট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট ডেটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে বের করতে হবে এক্স এবং ওয়াই এর মান কত। তো আমি এবং এক্স এবং ওয়াই এর মানটা বের করব। আচ্ছা ভাইয়া, বুঝি নাই বুঝি নাই। আচ্ছা, কিছুটা প্রবলেম আছে, ওকে ঠিক আছে। আগে বলি ইস্যুটা কি। ইস্যুটা হচ্ছে যে আমার কাছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এবং তোমাদেরকে এখানে যেরকম হতেছে আমি কিছু এই যে এক্সপেরিমেন্টাল ডাটা দিয়েছিলাম তোমাদেরকে, এরকম ওরকম কিছু ডেটা দেওয়া আছে ওরা, বুঝছো? তো ওরকম কিছু ডেটা দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে বলছে যে এই বিক্রিয়ার রেট ইকুয়েশন কত। এখন এটা যে এই বিক্রিয়া কিভাবে প্রভাবিত করে আমি তো আগে থেকে জানি না, বিটা যে এই বিক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে আমি সেটাও তো জানি না, এই জন্য এ টু দি পাওয়ার এক্স ধরছি, বি টু দি পাওয়ার ওয়াই ধরছি। এবং এক্স এবং ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে, কে এর মান আমাকে আসলে এখনো চাইনি, কে টা আমি সমীকরণে রেখে দিব। তো এ এবং বি বলতে কি বোঝায়, দুইটা বিক্রিয়ক, তাদের সাথে হারের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাকে দেওয়া আছে। আগে ম্যাথটা করি, তারপর হয়তো অনেকে এমনিতেই বুঝে যাবা। এখন যদি হচ্ছে বিক্রিয়ক একটা হইতো, তাহলে এই টাইপের ম্যাথ করা খুব সহজ হইতো। আমি দেখতাম যে কে কিভাবে পরিবর্তন করছে, ঘনমানটা কত বাড়াইছে, রেট কত বাড়ছে, সমানুপাতে বাড়ছে নাকি বর্গের সমানুপাতে বাড়ছে নাকি বাড়ে নাই, সেটা বোঝা খুব সহজ ছিল। কিন্তু আমার কাছে এখন হচ্ছে দুইজন আছে, সেই দুইজন থেকে প্রতিজন আলাদা আলাদা ভাবে কিভাবে ইনপুট দিচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যেমন ধরো তোমাদের অনেক সময় হতেছে ক্লাসে গ্রুপ টাস্ক দেয়। সো গ্রুপ টাস্ক দিলে দেখবা যে একটা গ্রুপে 6 জন থাকলে 4 জন কোনো কাজই করে না, কোনো খবরই নেয় না। মানে ও জানেই না যে ওদের গ্রুপে কি অ্যাসাইন করা হয়েছে, কখন কি কাজ হচ্ছে। একজন সব কাজ করে আর একজন তাকে হেল্প করে, বাকি 4 জন জাস্ট থাকে, চিল থাকে। বাট নাম্বার পাইলে তো সবাই পায় একসাথে, তাই না? সো অনেক সময় এরকম নিয়ে মিম হয় যে টিচার 2-3 জনকে গ্রুপের জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর কন্ট্রিবিউশন ইন দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টে তোমার কন্ট্রিবিউশন কি। তখন বলছে যে আই গেভ 20 রুপিস, এটা ইন্ডিয়ান একটা মিম দেখছিলাম, আই গেভ 20 রুপিস টু ফটোকপি দ্যাট। মানে ওর কন্ট্রিবিউশন হতেছে ফটোকপি করতে, যে টাকা লাগবে সে টাকা দিছে আর কি। এখন কথা হচ্ছে যে আমার কাছে এখানে এ আছে বি আছে, তো সেখানে এ এবং বি এই দুইজনের কন্ট্রিবিউশনে আমি হার পাইছি এটা। এখন ওই টিচার যদি চালাক হইতো তাহলে যদি সবার আলাদা আলাদা কন্ট্রিবিউশন জিজ্ঞেস করতো বা জানতে চাইতো, তাহলে কি করতে হতো? বাকি সবাইরে বসায় রাখতো, এক একজনের নিয়ে জিজ্ঞেস করতো, এই বলো এটা কি ওটা কি, তাই না? তো তোমার জন্য ধরো 2 জন কাজ করতেছে, তুমি তো দুইজনের রেজাল্টটা পাইলা, এখন তুমি আসলে 2 জনকে টাকা দিবা। আর তুমি চাচ্ছ যে সমান সমান দিবা না, যে যেরকম কাজ করছে তাকে সেরকম টাকা দিবা। তখন কি করতে হয়, আমাকে বুঝতে হবে যে কে বেশি করছে কে কম করছে। সেটা বোঝার জন্য কি করতে হবে, একজনের বসায় রাখো, একজনের বসায় রাখো, বসায় রেখে আরেকজনের দিয়ে কাজ করাও। তুমি দেখো কিছুক্ষণ কাজ করায় যে তার সে কোন হারে কাজ করে। এরপরে এরে বসায় রাখো, ওরে দিয়ে কাজ করাও, দেখো ও কোন হারে কাজ করে। তাইলেই তো আমার পরীক্ষা হয়ে যাচ্ছে যে কার কতটুকু কন্ট্রিবিউশন। এখন ধরো যে আমি দেখতে চাচ্ছি যে বি বা এ, ধরলাম বি প্রথমে দেখা যাবে, সো বিটা এই বিক্রিয়াকে কিভাবে হচ্ছে কন্ট্রিবিউট করে। তো বিটা যদি আমি কিভাবে কন্ট্রিবিউট করে সেটা যদি জানতে চাই, তাহলে আমাকে এটাকে স্থির রাখতে হবে। এখন তুমি কি খেয়াল করছো যে আমাদের দুইটা রো, রো ওয়ান, এই যে রো ওয়ান আর রো টু, এই দুইটা জায়গায় এটা আসলে সেম রাখা হয়েছে। ডেটাগুলো এমনি দেওয়া থাকবে পরীক্ষায়। এই দুইটা জায়গায় এটা সেম, এটা সেম মানে এখানে এরে হইতেছে বসায় রাখা হয়েছে আর কি, বুঝছো? মানে এই প্রথম রো এবং সেকেন্ড রোতে এর কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ এর ঘনমানটা স্থির। একে স্থির রেখে বি কে আমি ডাবল করছি, দেখো 0.1 থেকে 0.2 করছি। সো এর স্থির রেখে বি রে ডাবল করছি, দেখছি ঘনমাত্রা বাড়ে না। তার মানে কি,
এ তো আমার এখন হিসাবের বাইরে, এটাকে আমি স্থির রেখে দিচ্ছি। বি রে ডাবল করছি, এর স্থির রেখে, তাহলে ঘনমাত্রা বাড়লো না। বাড়লো না মানে কি, বি কি এই বিক্রিয়ায় কোনো প্রভাব রাখে? আনসার হচ্ছে না, বি এই বিক্রিয়ায় কোনো প্রভাব রাখে না। সো বি যদি এই বিক্রিয়ায় কোনো প্রভাব না রাখে, তাহলে আলটিমেটলি এখানে বি টু দি পাওয়ার, বা তুমি এরকম বলতে পারো যে আর সমানুপাতিক বি টু দি পাওয়ার হইতেছে জিরো। বি টু দি পাওয়ার জিরো মানে অ্যাকচুয়ালি এখানে ওয়াই এর মান হচ্ছে জিরো। সবাইকে এটা বুঝতে পারছি যে প্রথম দুইটা রোতে আমি দেখলাম এটা হচ্ছে কনস্ট্যান্ট রাখা হয়েছে, এর মান পরিবর্তন হয়নি। তাহলে এখন যা যা হবে সব বি এর জন্য হবে। তাহলে বিটাকে ডাবল করে রেড পরিবর্তন হইলো না, তার মানে বি এই বিক্রিয়ায় প্রভাব রাখে না, সো বি টু দি পাওয়ার জিরো হবে, তার মানে এখানে ওয়াই এর মান হচ্ছে জিরো। এখন বি এর কাজ শেষ, এবার দেখো বিটাকে আমার স্থির রাখতে হবে, বি কে স্থির রেখে এ কে বাড়াইতে হবে। এখন দেখো বি স্থির আছে কোন কোন রোতে, রো ওয়ান এবং রো থ্রি, দেখো এই দুটোতে। এক দুয়ে কিন্তু স্থির নাই, দুই তিনে স্থির নাই। রো ওয়ান এবং রো টু এই দুই জায়গায় আমি দেখছি হচ্ছে বিটা স্থির। সো এইখানে বিটা স্থির রেখে আমি দেখলাম যে আমি এ কে করছি ডাবল, 1 নম্বর রো এবং 3 নম্বর রোতে এরে আমি ডাবল করছি। এর ডাবল করে আমি দেখলাম যে এখানে কি হইলো, রেডটাও ডাবল হইলো। তাহলে এ ডাবল, রেড ডাবল, এ ডাবল, রেড ডাবল, এ ডাবল করছি রেড ডাবল হয়েছে, এ ডাবল করছি রেড ডাবল হয়েছে। তাহলে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক না? সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে এখানে আর সমানুপাতিক কি? সমানুপাতিক হইতেছে এ টু দি পাওয়ার হইতেছে ওয়ান। তার মানে এখানে এক্স এর মান কত? এক্স এর মান হইতেছে ওয়ান। সো এক্স এর মান যদি ওয়ান হয়, অলরেডি আমাকে অনেকে আনসার বলে দিচ্ছে, তাহলে রেট ইকুয়েশন কি? রেট ইকুয়েশন হইতেছে আর সমান কে ইন্টু এ। বি টু দি পাওয়ার জিরো মানে তো কিছু থাকে না, এই হচ্ছে আমার আনসার। দিস ইজ দ্য রেট ইকুয়েশন। কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করো তো। আচ্ছা, আকিল বলছে বুঝছি, রাইসা বলছে বুঝছি, আদিব বলছে ক্লিয়ার, মো বলছে বুঝছি, বুঝছি বুঝছি। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারছে, তাও আমি রিপিট করবো, সমস্যা নাই। সেটা হচ্ছে মানে এইখানে আসলে তেমন কোনো কেমিস্ট্রি নাই আর কি, কেমিস্ট্রি তোমাকে যেটুকু আমি শেখানোর শিখাই দিচ্ছি। এখানে পুরোটাই হইতেছে যে দুইটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রবলেম সলভিং ক্যাপাসিটি তোমার কতটুকু আছে সেটা বোঝা যাবে। আগে বলো, রেট ইকুয়েশনের এই যে আমি যে ইকুয়েশনটা হচ্ছে লিখছি এইটা বুঝো না এমন কেউ আছো? আমি যে 1 নম্বরে যে ইকুয়েশনটুকু লিখছি এটা বুঝি না এমন কেউ আছে? যে আর সমান কে ইন্টু এখানে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এটা বুঝে না এমন কেউ নাই, গুড। তাহলে আমার এখন কাজ কি? আমার এখন হতেছে কাজ হচ্ছে যে এখানে এক্স এর মান বের করা, এখানে ওয়াই এর মান বের করা। তাহলে আমি প্রশ্নটা বুঝাই দিচ্ছি, আবারও বলতেছি, প্রশ্ন হইতেছে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, 2a+b সমান হচ্ছে সি, এই বিক্রিয়া দেওয়া আছে। এই সেই বিক্রিয়া থেকে রেট ইকুয়েশন বের করতে বলছে এবং বিক্রিয়া ক্রম বের করতে বলছে। ক্রম পরে, আগে রেট ইকুয়েশন বের করি। তো হচ্ছে সেই রেট ইকুয়েশন বের করতে গিয়ে আমাকে তো অবশ্যই বলছি এক্সপেরিমেন্টাল ভ্যালু এগুলা। তাহলে আমার কিছু এক্সপেরিমেন্ট জানা থাকতে হবে, এক্সপেরিমেন্টাল ভ্যালু জানা থাকতে হবে। সো এই হচ্ছে সে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু। সো এই ভ্যালু কি মিন করে, যখন এর ঘনমাত্রা 0.1, যখন বি এর ঘনমাত্রা 0.1 তখন হার হচ্ছে এটা। যখন এর ঘনমাত্রা 0.1 বি এর ঘনমাত্রা 0.2 তখন হার হচ্ছে এটা। যখন এর ঘনমাত্রা 0.2 বি এর 0.1 তখন হার হচ্ছে এটা। এইগুলো আমাকে দেওয়া আছে। তো এই তথ্যগুলো থেকে আমাকে এ এবং বি এর মানটা বের করতে হবে। তো আমার যেহেতু দুইটা বিক্রিয়ক আছে, আমি ধরে নিলাম এর সূচক হতেছে এক্স, ধরে নিলাম এর সূচক হচ্ছে ওয়াই, আমি আগে থেকে জানি না। এখন এই যে এর সূচক এক্স, এটা মিন করে যে এ কি হারে বা কিভাবে এই বিক্রিয়াকে প্রভাবিত করে। বি মিন করে যে বি কিভাবে এই বিক্রিয়াকে প্রভাবিত করে। তো তুমি যদি আগে এটার দিকে তাকাও, এর দিকে তাকায় আমি তাকাইলেই দেখতে পারতেছি যে প্রথম দুইটা রোতে এর মানটা স্থির। তাহলে প্রথম দুইটা রোতে যদি এর মানটা স্থির থাকে, তাহলে আমি এটাকে স্থির রেখে দিছি প্রথম দুইটা রোতে। প্রথম দুইটাতে এ যদি স্থির থাকে, তাহলে এখন হার যদি পরিবর্তন হয় নিশ্চয়ই এর কারণে হবে না, কারণ একে স্থির রাখা হয়েছে। হার যদি পরিবর্তন হয় সেটার কারণ হবে বি। এখন দেখলাম যে বিটাকে ডাবল করা হয়েছে, দেখো ডাবল করা হয়েছে কিন্তু হার স্থির আছে। তাহলে প্রথম দুইটা রোতে হার স্থির, এ তো অলরেডি স্থির, আমি জোর করে রাখছি, সো এর হিসাব এখানে আসবেই না। কিন্তু বি ডাবল করা হয়েছে, সো বি কে ডাবল করছি,
হার হয়েছে ডাবল, ডাবল হয়নি, হার সেম আছে। তার মানে হইতেছে যে আমি এটাকে ডাবল করছি, এইটা ডাবল হয়ে গেছে, সরি ডাবল হয় নাই, স্থির আছে। ডাবল করছি, স্থির আছে, তার মানে কি রেট, এই বিক্রিয়ার রেট বি এর ধার ধারে না। তাহলে বি টু দি পাওয়ার কত, জিরো। তোমাদেরকে শিখাইছিলাম যে যদি কোনো কিছু ধার না ধারে তাহলে টু দি পাওয়ার জিরো হয়। তাহলে বি টু দি পাওয়ার জিরো মানে অ্যাকচুয়ালি ওয়াই এর মান হচ্ছে জিরো। এই যে ওয়াই এর মান জিরো পেয়ে গেছে। তারপর আমি দেখলাম তার মানে কি এর এ স্থির রেখে ওর মানটা বের করতে হয়। এবার এর এ স্থির রেখে এর মানটা বের করতে হবে। সো এর এ স্থির রাখা হয়েছে কোথায়, রো ও এবং রো ওয়ান এবং রো থ্রি। সো এই দুইটা রোতে আমি দেখছি যে বিটাকে স্থির। তাহলে রো ওয়ান এবং রো থ্রিতে যদি হার পরিবর্তন হয় তার রিজন হচ্ছে এর ঘনমাত্রা। সো এখানে এ কেটাকে ডাবল করা হয়েছে, দেখো এটাকে ডাবল করছি, রেট হয়েছে ডাবল। এর ডাবল করছি, রেট ডাবল হয়েছে, তার মানে সমানুপাতে পরিবর্তন হয়। এই হচ্ছে সমানুপাতে পরিবর্তন হয়, অর্থাৎ এক্স এর মান হচ্ছে ওয়ান। তাহলে ভাই ক্রম কি দাঁড়াইলো, ক্রম দাঁড়াইলো হইতেছে পাওয়ার গুলোর যোগফল না। সো ক্রম হইতেছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই মানে হইতেছে ওয়ান। ওকে, পরে আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা লিখে নাও, এইটা। ওকে, দেখো আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং সেখানেও একদম এটাও আগের মতো ম্যাথ, যে আমাকে বলে দেওয়া আছে রেট ইকুয়েশন কত, তারপরে হচ্ছে ক্রম কত, হার ধ্রুবকের মান কত, আর যখন এরকম হয় তখন বিক্রিয়াটির হার নির্ণয় করো। তো অনেকগুলো প্রশ্ন একসঙ্গে দিয়ে দেওয়া আছে, চলো একটা একটা করে সলভ করি। প্রথম প্রশ্ন, রেট ইকুয়েশন কত, মানে হার সমীকরণ কত, নাম্বার ওয়ান। হার সমীকরণ মানে কি, আর সমান, এই যে আর সমান কে ইন্টু, বড় করে লিখি, আর সমান হইতেছে কে ইন্টু এই যে এন ও
টু দি পাওয়ার কত, এক্স, এবং হইতেছে H2 টু দি পাওয়ার হইতেছে ওয়াই। এই তো। এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা এবং ওয়াই এর মান বের করা। এবং তোমরা কি খেয়াল করছো প্রথম দুইটা রোতে এই যে হাইড্রোজেনের মানটা স্থির? আমি দেখেই বুঝতে পারছি যে প্রথম দুইটা রোতে দেখো এর মানটা হচ্ছে স্থির। তো এটা ডাবল করা হয়েছে, 5 থেকে 10 হয়েছে। সো হাইড্রোজেনের মানটা স্থির রেখে আমি ডাবল করছি। ডাবল করলে হার কি হইলো? হার কিন্তু 4 গুণ হয়েছে, 1.3 রে 4 গুণ করলে 5 হয়, মানে 5-এর কাছাকাছি মান যায়। তার মানে হইতেছে যে আমি দেখলাম এখানে হইতেছে ডাবল করছি, এটা হয়ে গেল হচ্ছে 4 গুণ। ডাবল করছি 4 গুণ, ডাবল করছি 4 গুণ, তার মানে বলো তো ভাই আর সমানুপাতিক এন ও, এটা ডাবল ওটা 4 গুণ, তার মানে কি হবে, বর্গের সমানুপাতিক হবে না? তার মানে হইতেছে এইখানে এর মান এক্স এর মান হইতেছে 2। আবার তুমি খেয়াল করছো যে রো 2 এবং 3-তে, মানে আমি যেহেতু এইটার সম্পর্ক পেয়ে গেছি, তো এটা সম্পর্ক যদি পেয়ে যাই তাইলে আমাকে হতেছে এখন এর সম্পর্ক বের করতে হবে। তো এর সম্পর্ক যদি বের করি তাহলে 2 এবং 3, এই যে আগে তো 1-3-এর মধ্যে বের করছিলাম, এখন 2-3-এ কনস্ট্যান্ট যেরকম দেওয়া থাকে আর কি। 2 এবং 3 রোতে এটা স্থির আছে, তখন হাইড্রোজেনকে ডাবল করছে। হাইড্রোজেনকে ডাবল করলে এটা ডাবল হয়েছে, ডাবল করছি ডাবল হয়েছে, ডাবল করছি ডাবল হয়েছে, মানে কি সমানুপাতিক। সমানুপাতিক মানে হইতেছে আর সমানুপাতিক শুধু হাইড্রোজেন টু দি পাওয়ার হইতেছে 1। 1 মানে হইতেছে আমাদের রেট ইকুয়েশন কি দাঁড়ায়, দাঁড়ায় হইতেছে এইটা আর সমান কে ইন্টু এন ও তার স্কোয়ার এবং হইতেছে H2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এই সবাইকে এটা বুঝতে পারছি, বোঝা উচিত, কারণ এইটার আগেটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই অঙ্ক একই জিনিস, খালি দুইটা দেখাইছে এই কারণে যে হতেছে যেন প্র্যাকটিসটা হয়। তারপরে বলছে বিক্রিয়া ক্রম কত। এটা কোন ক্রমের বিক্রিয়া? তৃতীয় ক্রমের বিক্রিয়া। কেন তৃতীয় ক্রমের বিক্রিয়া? কারণ হচ্ছে পাওয়ার গুলোর যোগফল হচ্ছে 3। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর বলছে হার ধ্রুবকের মান নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, হার ধ্রুবকের মান তুমি যদি বের করতে চাও তোমার তো একটা সমীকরণ দরকার, তাই না? সমীকরণ কিন্তু তুমি জানো, এই যে এই হচ্ছে সমীকরণ, মানে সমীকরণ তুমি জানো, সেই সমীকরণ। এখন সমীকরণে তুমি যদি কে এর মান বের করতে চাইছো ওরা, তো কে এর মান যদি বের করতে চাও তাহলে তোমাকে কার মান জানতে হবে? তোমাকে আর এর মান জানতে হবে, এর মান জানতে হবে, এর মান জানতে হবে। এখন সেগুলো কি আদৌ তুমি জানো নাকি জানো না, কি মনে হয়? মানে আর এর মান তুমি জানো কিনা, এনও এর মান জানো কিনা, নাইট্রিক অক্সাইড হাইড্রোজেনের মান জানো কিনা, জানো। এই যে এইটা, আচ্ছা তুমি চাইলে প্রথম রো অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে সেকেন্ড রো অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে থার্ড রো অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেটা অ্যাপ্লাই করবে পুরোটা অ্যাপ্লাই করতে হবে। এমন করা যাবে না যে ধরো আর এর মান বসাইলা প্রথম রো এর, আর হাইড্রোজেনের মান বসাইলা সেকেন্ড রো এর, এটা থার্ড রো, এটা করা যাবে না, যে কোনো একটা রো বসাইতে হবে। তো যে কোনো একটা বসাইলেই হইতেছে একই মান আসবে। আমি কোনটা বসাবো? দ্বিতীয়টাই বসাই বা তৃতীয়টাই বসাই, না প্রথমটাই বসাই? আর এর মান কত? 1.3 10⁻⁻5 সমান কে ইন্টু নাইট্রিক অক্সাইড, এর মানটা দেওয়া আছে এইটা, 5 × 10⁻³ এর উপর হচ্ছে স্কোয়ার, ইন্টু হইতেছে এখানে 2 × 10⁻³ তাহলে তুমি এখানে কে এর মান পাবা, দেখবা যে হইতেছে 260-র আশেপাশে মান থাকবে। এত একক দিচ্ছি, এখানে একক নিয়ে একটু কাহিনী আছে, ওই কাহিনী আমরা এখনো পড়ি নাই, সো একক লিখে দিচ্ছি আমি। আবারও বলতেছে কেউ যদি প্রথম রো না নিয়ে থার্ড রো নিতা, ভাই কোনো সমস্যা ছিল না, একই মান আসতো। থার্ড রো না নিয়ে যদি ফিফথ রো নিতা, কোনো সমস্যা নাই, একই মান আসতো। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর। 4 নম্বর বলছে যখন নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা এত মোলার, মানে আরেকটা রো তোমাকে ধরো দেওয়া আছে, নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা এত মোলার, হাইড্রোজেনের ঘনমাত্রা এত মোলার, তখন সেইখানকার আর কত বের করতে হবে। তো এটাও খুব ইজি বিজি লেমন স্কুইজি ম্যাথ। কেন? কারণ তুমি তো ইকুয়েশন জানো, তুমি কে এর মান জানো। তো তুমি যদি এখানে আর এর মান বের করতে চাও, 4 নাম্বার আর সমান কি,
কে হইতেছে 260 দেখো, ইন্টু নাইট্রিক অক্সাইড তার হচ্ছে স্কোয়ার, তার মানে হইতেছে 12 10⁻³ তার হচ্ছে স্কোয়ার। আর হাইড্রোজেন হইতেছে 6 × 10⁻³ তো এইখানে যেটা আসবে সেটাই আসবে, আমি এই মানটা জানি না। আর একক তো তোমরা জানো, হারের একক হচ্ছে মোলার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের এটার চারটা ম্যাথ, মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমি এতক্ষণ ধরে যা পড়াইছি সেটাকে যদি সংক্ষেপে রিভিউ করে দেই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? আমরা অ্যাকচুয়ালি পড়ছি হচ্ছে যে, হ্যাঁ, সমীকরণ বের করতে পারলে সব ইজি। আমরা বের করছি একটা বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব। তো সেটা আছে কি না আছে সেটা আসলে আমরা দেখি বিক্রিয়ার ক্রমের উপরে। ক্রম কি জিনিস? একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক অথবা যে ঘাতগুলোর সমষ্টির সমানুপাতিক সেটাকে বলা হয় রিঅ্যাকশন অর্ডার। এটা এক্সপেরিমেন্টাল রাশি, এটা বিক্রিয়া না দেখে বলা যাবে, বিক্রিয়া দেখে বলা যাবে না। তারপরে দেখলাম শূন্য ক্রম হইলে রেট ভার্সেস গ্রাফের ক্ষেত্রে সমান্তরাল হয়, আবার প্রথম ক্রম হইলে লিনিয়ার হয়, তারপরে দ্বিতীয় ক্রমের হইলে প্যারাবোলিক হয়। এরপরে হচ্ছে দেখছি যে জাস্ট দুই তিনটা প্র্যাকটিস, যে রেট ইকুয়েশন কেমনে বের করে, রেট কেমনে বের করে। ওকে, তারপরে আমি এখন তোমাদেরকে কিছু জিনিস, তোমরা কি ক্যালকুলাস করছো? ইন্টিগ্রেশন কি করছো? আচ্ছা, করছো, গুড। তোমাদেরকে আমি এখানে কিছু ইকুয়েশন বের করে দেখাবো, বুঝছো? তো ইকুয়েশন গুলো যখন তোমাদেরকে আমি বের করে দেখাবো তখন সত্যি বলতে কি ইকুয়েশনের ডেরিভেশন গুলো লাগে না, দিন শেষে আমাদের ফর্মুলা গুলোই লাগে। কিন্তু আমি এমনিতে দেখাচ্ছি, জাস্ট ইকুয়েশনের ডেরিভেশন দেওয়া দেখা আসলে কি কাজ। সেটা হচ্ছে ধরো তোমাদের এখানে চাইলে তো আমি স্লাইডে সবকিছু লিখে আনতে পারি, তাই না? কিন্তু আমি সবকিছু লিখে আনি না, কারণ আমি যতক্ষণ লিখি ওইটা তোমাদের ব্রেইনে ওই টপিকটা প্রসেস করার জন্য সময় দেয়, বা হচ্ছে তুমিও সাথে সাথে লিখে নিতে পারো। তো এই জন্য হচ্ছে আমি কিছু অংশ তুলি আর কিছু অংশ তুলি না, চাই তোমরা নিজেরা হচ্ছে লিখে নাও। এখন কথা হচ্ছে যে এইখানেও সমীকরণের প্রতিবেদন কেন দেখাচ্ছি? প্রতিবেদন লাগে না, কোথাও লাগবে না, খালি প্রতিবেদন দেখাচ্ছি যেন জিনিসটা স্লো প্রোগ্রেস হয়, তুমি যেন ব্রেইনে ওই জিনিসটাকে মানে ঢুকাইতে পারো। তোমরা অনেকে খাইতে গেলে দেখা যায় ধুরুম ধরুম খেয়ে দিয়ে উঠে যাও, বাট খাবার দাবার খাইতে গেলে একটু স্লো খাওয়া উচিত, সেটা খাবার দাবার হজমে তোমাকে হেল্প করে আর কি, বুঝছো? তো ধরো আমার কাছে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশন হইতেছে এ থেকে বি তৈরি হচ্ছে, এই একটা রিয়াকশন। এবং 0 সেকেন্ডে, এটা কিন্তু ওএস না, 0 সেকেন্ড বিক্রিয়কের ঘনমাত্রা এ ছিল, শুরুতে উৎপাদ জিরো ছিল, শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল হইতেছে এ, উৎপাদের ঘনমাত্রা 0। এরপরে টি সেকেন্ড, মানে যে সেকেন্ড নিয়ে আসলে আমরা ডিল করব, টি সেকেন্ডে এর ঘনমাত্রা অবশিষ্ট থাকে হইতেছে a - x, আর বি এর ঘনমাত্রা হইতেছে এক্স। এই ডেটার ভিত্তিতে আমরা সব হিসাব নিকাশ করব, সব হিসাব নিকাশ এই তথ্যের আলোকে হবে। তাহলে সবাই একটু এইখানে যে এ কি এক্স কি, a - x কি, সবাই এটা একটু অন্তরের অন্তঃস্থলে গেঁথে নাও। এ হইতেছে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা, এ হচ্ছে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা, এক্স হচ্ছে টি সেকেন্ড পরে বা টি সময় পরে উৎপাদের ঘনমাত্রা, অথবা বলতে পারি টি সময় পরে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয়। আর a - x হচ্ছে অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা। আবারও বলি যে এই এ কি, a - x কি, আর এক্স কি, এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এ হইতেছে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা, শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে এ, a - x হচ্ছে টি সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা বলতে পারো, টি সেকেন্ড পরে অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা বলতে পারো, আর এক্স হচ্ছে টি সেকেন্ড পরে উৎপাদের ঘনমাত্রা। অথবা যদি বলতে চাই যে হইতেছে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয় সেটা। ঠিক আছে, সবাই একটু এটা মাথায় রেখো যে এ কি এক্স কি a - x কি। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম। আমরা তো জানি যে রেটের ইকুয়েশন কি ছিল, রেটের ইকুয়েশন ছিল -dc/dt, তাই না? আর সমান, মাইনাস কেন নিছি? কারণ এটা বিক্রিয়ক, ওই যে বলছিলাম সৌজন্যতার জন্য আমরা মাইনাস নেই।
তাহলে শূন্য ক্রমের ক্ষেত্রে মাইনাস ডিসি বাই ডিটি সমান কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো। ওই যে কে ইন্টু সি টু দি পাওয়ার জিরো। প্রথম ক্রমের ক্ষেত্রে মাইনাস ডিসি বাই ডিটি সমান কে ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান। এই তো, মানে হার। আর হচ্ছে দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে সি কার ঘনমাত্রা, বিক্রকের ঘনমাত্রা, মাইনাস ডিসি বাই হইতেছে ডিটি সমান কে ইন্টু সি তার স্কোয়ার। এইটুকু সবাই জানো, মাইনাস ডিসি বাই ডিটি মানে হচ্ছে হার, সি হচ্ছে বিক্রকের ঘনমাত্রা। এখন তো বুঝতেই পারছো যে এখানে সি টু দি পাওয়ার জিরো মানে আলটিমেটলি কিছু থাকে না আর কি। সি টু দি পাওয়ার জিরো মানে হয়তো সেটা থাকে, তাও লিখে দিই সি টু দি পাওয়ার জিরো। তো এখানে অ্যাকচুয়ালি কি থাকে, এখানে অ্যাকচুয়ালি থাকে ডিসি সমান হইতেছে মাইনাস কে ডিটি, যেহেতু সি টু দি পাওয়ার জিরো থাকে না। এইখানে থাকে হইতেছে ডিসি বাই সি সমান মাইনাস কে ইন্টু ডিটি। সিটা এই পাশে গেছে, ডিটি এই পাশে গেছে। আর এখানে থাকে ডিসি বাই সি তার স্কোয়ার সমান মাইনাস কে ইন্টু ডিটি। দেখো তো এইটুকু সবার তোলা হয়েছে কিনা। এবার এই যে ডিসি বাই সি বা ডিটি, এগুলো তো সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, তাই না? তো আমাকে যদি পুরো মানটা বের করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই যে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে যদি করি, এখানে যদি করি, সব জায়গায় ইন্টিগ্রেশন করব, এবং সেখানে আমাকে লিমিট বসাইতে হবে, তাই না? সো লিমিট যদি বসাইতে চাই তাহলে দেখো যে ডিটি মানে এখানে টাইমের লিমিট বসাইতে হবে। টাইমটা আমি শুরু করছিলাম কি দিয়ে, দেখো শুরু করছিলাম জিরো দিয়ে, এই যে শুরু করছিলাম জিরো দিয়ে, আর শেষ করছি টি দিয়ে। আর যখন টাইম জিরো দিয়ে শুরু করছিলাম তখন বিক্রকের ঘনমাত্রা সি কিন্তু বিক্রকের ঘনমাত্রা, বিক্রকের ঘনমাত্রা তখন কি ছিল, এ ছিল। দেখো জিরোতে বিক্রকের ঘনমাত্রা এ ছিল, আর যখন টি নিছি তখন বিক্রকের ঘনমাত্রা কত, এ মাইনাস এক্স। এখানেও তাই, সময় আমি শুরু করছিলাম জিরো দিয়ে, জিরোর সাথে বিক্রকের ঘনমাত্রা এ ছিল। তোমাদের কিন্তু বারবার বলতেছিলাম যে এ কি, এ মাইনাস এক্স কি, এক্স কি। সময় যখন হতেছে আমি টি করছি, এই যে টি, তখন বিক্রকের ঘনমাত্রা এ মাইনাস এক্স হইল আর কি। এইখানেও সেম ঘটনা ঘটলো, যে যখন আমি সময় ছিল হচ্ছে জিরো তখন এ, সময় যখন টি করছি তখন এখানে এ মাইনাস এক্স। এটা একটু বেশি চাপাচাপি হয়ে গেছে, এটা নিচে নামাই দিই। ওকে, আচ্ছা সবাই একটু এটুকু তুলে নাও, 1 মিনিট জাস্ট, আমি একটু আসছি। ওকে, সো বুঝতে পারছো যে লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, কেউ যদি ক্যালকুলাস আগে পড়ে না থাকো তাহলে সমস্যা নেই, দিন শেষে তোমাকে আসলে সমীকরণ যেটা আমি বের করে দেখাবো এটা মুখস্থই করতে হবে। আচ্ছা, ডিসি রে ইন্টিগ্রেট করলে কি থাকে? ডিসি মানে কি, অনেকগুলো ছোট ছোট সি।
তো অনেকগুলো ছোট ছোট সি রে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে সেখানে কি থাকে, শুধু সি থাকে, বড় সি থাকে, তাই না? তাহলে এখানে থাকে হচ্ছে সি, এবং লিমিট কি, লিমিট উপরে হইতেছে এ মাইনাস এক্স আর নিচে হইতেছে এ, আর এখানে মাইনাস কে ইন্টু ডিটি রে ইন্টিগ্রেট করলে থাকে টি। অনেকগুলো ছোট ছোট টি রে ইন্টিগ্রেট করলে টি থাকে, এখানে জিরো, এখানে হচ্ছে টি। এখানে দেখো কি থাকে, এই ডিসি বাই সি, এটার ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায়, যারা জানো না জেনে নাও, এলএন এক্স থাকে বা এলএন সি থাকে। সো এখানে এলএন সি দাঁড়ায়, আর এখানে এ, এখানে হইতেছে এ মাইনাস এক্স সমান মাইনাস কে ইন্টু, এখানে তো টি দাঁড়ায়, এখানে একই জিনিস, এখানে জিরো, এখানে হচ্ছে টি। আর এইখানে তোমরা জানো কিনা, ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে 1/c তার স্কোয়ার, মানে এখানে এই ফর্মুলা আর কি, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স সমান আলটিমেটলি দাঁড়ায় হইতেছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচে হইতেছে এন প্লাস ওয়ান। সো এখানে আসলে সি টু দি পাওয়ার কি থাকে, মাইনাস টু থাকে না? সো সি টু দি পাওয়ার মাইনাস টু তুমি যদি করো, আসলে এখানে থাকে হইতেছে -1/c। এটা সূত্র হিসেবে অনেকে মুখস্থই করে ফেলে, -1/c, এখানে হচ্ছে এ মাইনাস এক্স, আর এখানে হইতেছে এ, আর এখানে থাকে মাইনাস কে ইন্টু টি টু দি পাওয়ার হইতেছে টি, এখানে হইতেছে জিরো। এরপরে দেখো নিয়মটা কি ছিল, পরে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, এই তো। তাহলে আমি যদি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, তো আমি পরের স্লাইডটা একটু তোমাদেরকে দেখাই। তো বুঝতেই পারো এ মাইনাস এক্স মাইনাস এ থাকে, এখানে দাঁড়ায় হইতেছে এটা, যে এ মাইনাস এক্স মাইনাস এ সমান মাইনাস কে ইন্টু, এখানে আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো, মানে আলটিমেটলি কি দাঁড়ায় মাইনাস কে টি। সো এখানে এই যে এ এ কাটাকাটি যায়, আলটিমেটলি কি দাঁড়ায়, আলটিমেটলি মাইনাস এক্স সমান হইতেছে মাইনাস কে টি। সো কে সমান হইতেছে এক্স বাই টি। ভাই তুমি প্রতিপাদন পারো আর না পারো, তোমাকে দিন শেষে এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট, সো এখানে এক্স বাই টি করলাম, আমার এখানে ইকুয়েশন পেয়ে গেছে। সো কে সমান এক্স বাই টি, এটা মুখস্থ তোমাকে করাই লাগবে। এই ক্লাস করতে আমার সিম্বাও এখানে চলে আসছে, আর পায়ের কাছে গিয়ে ঘষাঘষি করছে। এরপরে দেখো এখানে যদি আসি, এই সি এর জায়গায় কি বসাইতে হবে, সি এর জায়গায় বসাইতে হবে হইতেছে এ মাইনাস এক্স, মানে লিমিট গুলো বসাইতে হবে। সো লিমিট গুলো যদি বসাই, ধরো সিম্বা, এই যে এই হচ্ছে সিম্বা। কি, তো তুমি যদি এইখানে লিমিট গুলো বসাও, তাহলে কি দাঁড়ায়, এখানে এক জায়গায় বসাবে হইতেছে এ মাইনাস এক্স, আর এক জায়গায় বসাবে হইতেছে এ। এটা যদি বসাও তাহলে আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা, যে এলএন এ মাইনাস এক্স মাইনাস এলএন এ। ওকে, তাহলে কি দাঁড়াইলো, যে এলএন এ মাইনাস এক্স মাইনাস হইতেছে এলএন এ সমান, এখানে কি দাঁড়ায়, এই পাশে তো মাইনাস কে ইন্টু টি থাকে, তাই না? সো কে ইন্টু টি মানে হইতেছে এইটা, যে মাইনাস কে ইন্টু হইতেছে টি। তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে উপরে এলএন এ মাইনাস এক্স দাঁড়ায়, আর নিচে এ দাঁড়ায়, সমান এখানে কি থাকে মাইনাস কে ইন্টু টি। এবার যদি হচ্ছে আমি এখানে ক্যালকুলেশন করি, আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা, উল্টাও আর কি, কে সমান হইতেছে 1/t ইন্টু এলএন, দেখো উল্টাইছে আর কি, মাইনাসটাকে প্লাস করার জন্য, এ বাই এ মাইনাস এক্স। সো ভাই তুমি ক্যালকুলেশন পারো আর না পারো, তুমি বুঝো আর না বুঝো, তোমাকে এই সমীকরণ মুখস্থ করতে হবে। এটা একটা, এটা একটা। এর পরিচয়টা কি, এর পরিচয় হইতেছে যে শুরুতে বিক্রিয়কের পরিমাণ, আর এ মাইনাস এক্স এর পরিচয় হইতেছে টি সেকেন্ড পরে অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণ। দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি হয়, আমি এখানে জাস্ট এই যে 1/c এর জায়গায় এ মাইনাস এক্স বসাবো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় মাইনাস এ মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 1/a সমান দাঁড়ায় হইতেছে মাইনাস কে টি। আমি এইটুকু দেখাচ্ছি না, তুমি এই মানটা দিন শেষে পাবা, কে সমান হইতেছে 1/t ইন্টু
x/a * a - x। তার মানে এই তিনটা যে সমীকরণ, এই সমীকরণ তিনটা তোমাকে মুখস্থ করাই লাগবে, কোনো বই নাই। তো কেউ যদি আগের এই প্রতিপাদনগুলো বুঝো কোনো সমস্যা নেই, যদি প্রতিপাদন না বুঝো মুখস্থ করো। তার মানে তিনটা ক্রমের জন্য, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, কেমনে মুখস্থ করবে জানো? কে সমান x/t, কে সমান 1/t ইন্টু ln a/a - x, কে সমান 1/t ইন্টু x/a ইন্টু a - x। ট্রাস্ট মি, এরকম লেভেলে মুখস্থ করতে হয়। তাহলে প্রতিপাদন কেন দেখাইছেন? সত্যি কথা, প্রতিপাদন দেখানোর আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হইতেছে জাস্ট তোমাদেরকে এই প্রসেসটাকে স্লো করা। যে আমি যদি হুট করে এটা লিখে দিতাম, তাহলে হইতেছে মানে কি হয়তো, কই থেকে আসছে তোমরা তো কিছু বুঝতেই না। এখন তা না হয় একটু বুঝছো, একটু টের পাচ্ছো কই থেকে আসছে, একটু আস্তে আস্তে তোমরা ধারণ করছো। তো এলেন কই থেকে আসলো তোমরা জিজ্ঞেস করতে আর কি। তো এখন বুঝে গেছে এলেন কই থেকে আসছে, টুকটাক ব্যাপারটা স্লো হয়েছে। আর পরিচয় হইতেছে, টি তো বুঝছো সময়, কে হচ্ছে হার ধ্রুবক। আর এখানে হইতেছে এর পরিচয় হইতেছে শুরুতে 0 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা। এক্স হচ্ছে টি সময় পরে যেটুকু উৎপাদ উৎপন্ন হয় তার ঘনমাত্রা। এই যে টি সময় পরে হইতেছে যেটুকু উৎপাদ উৎপন্ন হয় তার ঘনমাত্রা। আর a - x হচ্ছে টি সময় পরে অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা, অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে। না, আগের দুইটা ম্যাথে কোনোটা আলাদা আলাদা প্রসেস না, একই প্রসেসে করছে। এবার সবাই এখানে, আবার আমি ফেরত আসবো, সবাই একটু লিখে নাও অর্ধায়ু। অর্ধায়ুকে টি হাফ দিয়ে সিম্বলাইজ করা হয়, টি হাফ। এইটা, এই হচ্ছে আমাদের সিম্বল। সিম্বা, সিম্বা। আমাদের বাসার সব থেকে অলস হচ্ছে সিম্বা। তারপরে দ্বিতীয় অলস হইতেছে আমার ছোট ভাই শুভ। সেকেন্ড অলস এ, দিনে মনে হয় 18 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টা। ওর মাঝে মাঝে ঘুম থেকে উঠাই তুললো, তখনও ঘুমায়, কোলের মধ্যেও ঘুমায়, এখনো ঘুমাইতেছে। আচ্ছা, অর্ধায়ু মানে হচ্ছে একটা টাইম, একটা সময়। কোন সময়? যে সময়ে বিক্রিয়কের ঠিক অর্ধেক পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। সো বিক্রিয়কের অর্ধেক পরিমাণ উৎপাদ উৎপন্ন করে, এর মানে হইতেছে, বুঝতেই পারছো যে এখানে কি হবে, এখানে এক্স সমান হবে হইতেছে a/2, অথবা a - x সমান কি হবে, a/2 হবে। মানে অর্ধায়ুর সময় এক্স সমান a/2 হবে, যেটুকু উৎপাদ উৎপন্ন হয়েছে, অথবা a - x সমান হবে হইতেছে a/2। এখন তোমাদেরকে একটা জিনিস বোঝাই, এবং অর্ধায়ু কিন্তু একটা না। কেন একটা না? ধরো আমি যদি জানতাম যে হতেছে একটা মানুষের বয়স ধরো, বা একটা মানুষ 60 বছর বাঁচবে, তার মানে প্রথম 30 বছর তার জন্য একটা অর্ধায়ু। ওকে, প্রথম 30 বছর তার জন্য একটা অর্ধায়ু। সো 30 বছর চলে গেছে, এর পরের 15 বছর তার জন্য দ্বিতীয় অর্ধায়ু। তারপরের 15, 7.5 বছর তার জন্য এর পরের অর্ধায়ু। মানে মেইন কথা হচ্ছে এইটা, ধরো 100 ছিল, সেখান থেকে 50-এ নামছে। সো 100 ছিল, 50-এ নামছে, যে সময় লাগছে সেটা একটা প্রথম অর্ধায়ু, টি হাফ, এটা আমরা প্রথম অর্ধায়ু বলি। 50 থেকে 25-এ নামছে, এটা আমাদের সেকেন্ড অর্ধায়ু, সেকেন্ড টি হাফ। 25 থেকে 12.5-তে নামছে, এটা আমার পরের টি হাফ। বুঝছো? তো টি হাফ কিন্তু একটা না, টি হাফ কিন্তু একটা বিক্রিয়ার জন্য অনেকগুলো হতে পারে। হ্যাঁ, টি হাফটাও কোনো লিমিটেশন নাই। এবার কথা হচ্ছে, ধরো তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে এখানে আমার কাছে একটা বিক্রিয়ক আছে, এবং একটা বিক্রিয়ক যখন অর্ধেক হয় সেই সময়টাকে আমরা অর্ধায়ু বলি। গুড। সো একটা বিক্রিয়ায় যে সময় অর্ধেক হয় বিক্রিয়ক, সেটা হচ্ছে অর্ধায়ু। ধরো দুইটা বিক্রিয়ক আছে, থাকতেই তো পারে। সো দুইটা বিক্রিয়কের ক্ষেত্রে দুইটা মিলে যদি অর্ধেক সময় হয়, তাইলে সেখানে যে সময় লাগে সেটা হচ্ছে অর্ধায়ু। কিন্তু আমার প্রশ্ন হতেছে, কখন যদি এরকম হয়, ধরো দুইটা বিক্রিয়ক আছে, তো দুইটা বিক্রিয়ক একসাথে অর্ধেক হয় না, তাহলে সেই ক্ষেত্রে অর্ধেয় সেই বিক্রিয়ার জন্য সংজ্ঞায়িত না। মানে বুঝতে পারছো, একাধিক বিক্রিয়কের আদি ঘনমাত্রা যদি সমান না থাকে, আদি ঘনমাত্রা সমান মানে তারা দুইজনে একসাথে অর্ধেক হবে না, বুঝছো? আবারও বলতেছি, দুইটা বিক্রিয়ক আছে যেটা দুইজনে একসাথে অর্ধেক হচ্ছে না, সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধেয়, এই ব্যাপারটাই হচ্ছে কনসেপ্টটা, কি বলে, ইয়ানা।
সংজ্ঞায়িত না, মাথায় রেখো। এখন আমি অর্ধায়ুর জন্য সমীকরণ বের করব। যেমন ধরো তোমাদেরকে দেখাই, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বের করব। তাহলে আমার ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল কে সমান x/2, x/t, এটা ইকুয়েশন ছিল, তাই না? এখন এই কে এর জায়গায় কে থাকলো, আমি এক্স এর বদলে কি বসাবো? দেখো, a/2 বসাবো। a বাই হইতেছে 2 বসাইলাম, তো এখানে বসাইলাম হইতেছে a/2। আর টি এর বদলে কি বসাবো? t½ তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে t½ এর ইকুয়েশন কি দাঁড়ায়? a বাই হইতেছে 2 কে। বুঝতেছো? তাহলে এইটা একটু আমি এখানে বসাই, যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে t½ দাঁড়ায় হইতেছে a/2 কে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমি যদি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই মানটা বের করি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে তোমার ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল কে সমান হইতেছে 1/t½ বা আমি ইকুয়েশনটাকে লিখে নেই 1/t ইন্টু ln a/a-x। দেখো, এটা আমাদের ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনে আমি কে এর জায়গায় তো কে রেখে দিলাম, ভালো কথা। এই 1/t এর জায়গায়, টি এর জায়গায় বসাবো হতেছে t½ ইন্টু ln, এইখানে দাঁড়ায় হচ্ছে a, আর a-x মানে কি? a/2 না? সো এই এ কাটাকাটি যায়। সো আলটিমেটলি কি দাঁড়ায় জানো? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে t½ সমান হইতেছে, উপরে দাঁড়ায় হইতেছে ln2 বাই হইতেছে কে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর ইকুয়েশন। এই প্রতিপাদন লাগবে না, তোমার এটা মুখস্থ করা লাগবে কিন্তু। তার মানে এইখানে t½ এর ইকুয়েশন হইতেছে উপরে ln2 বাই হইতেছে কে। এবার তুমি যদি এইখানে বের করতে চাও দ্বিতীয় ক্রমের জন্য, তাহলে ইকুয়েশন কি? কে সমান হইতেছে 1/t ইন্টু x/a ইন্টু a-x। তাহলে প্রতিটার ভ্যালু বসাও। ভ্যালু বলতে কে এর জায়গায় কে থাকবে? টি এর জায়গায় থাকবে হইতেছে 1/t½ আর এক্স এর জায়গায় বসাবো হইতেছে a/2। আর এখানে a ইন্টু, এখানে হইতেছে a/2। এই এ আর এখানকার এই কাটাকাটি যায়, এই টু কাটাকাটি যায়। আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি t½ সমান দাঁড়ায় হইতেছে 1/a কে, 1/আক। তুমি যদি এটা বসাও তাহলে আলটিমেটলি থাকে হইতেছে এইটা, t½ সমান হইতেছে 1/a কে। এই সমীকরণগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এটা একটা, এটা একটা, এটা একটা। তার মানে তিনটা ক্রমের জন্য তিনটা কে এর ইকুয়েশন, তিনটা ক্রমের জন্য তিনটা অর্ধায়ুর ইকুয়েশন। এখানে থাকে a/2 কে, এখানে দাঁড়ায় হইতেছে ln2/কে, আর এখানে দাঁড়ায় হইতেছে t½ সমান হইতেছে 1/a কে। আচ্ছা, আগের স্লাইড প্লিজ। মাহিত, কেন আগের স্লাইড দিতে হবে? তুমি বসাও না, এখানে ভ্যালু বসাও। টি এর জায়গায় t½ বসাও। মানে আমি চাই তোমরা নিজেরা করো। টি এর জায়গায় t½ বসাও, এক্স এর জায়গায় a/2 বসাও, a-x এর জায়গায় a/2 বসাও। নিজেরাই বের করতে পারবা। আমি শুধু তোমাদেরকে বের করে দেখাই দিলাম আর কি। আর সরি বলার কিছু না, আমি চাই তোমরা নিজেরা বের করো আর কি। এবং তুমি কি বুঝতে পারো কিনা দেখো, এখান থেকে বোঝাই যায় যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে t½ বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, কারণ 2 আর কে তো কনস্ট্যান্ট। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুটা কারো সমানুপাতিক না, একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ ln2 একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে t½ বিক্রিয়কের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। এটা একটু মনে রাখো আর কি, তো মনে রাখা তো সহজ। ফিজিক্স সেকেন্ড পেপারের লাইভ ক্লাস কবে স্টার্ট? ও, কেমিস্ট্রি সেকেন্ড লাইভ ক্লাস স্টার্ট হবে ফার্স্ট পেপার শেষ হওয়ার পরে। এটা শেষ না করে আমি এটা তো শুরু করব না। ধরো জানুয়ারিতে শুরু হবে ইনশাল্লাহ। এরপরে দেখো তো, আমি তিনটা ক্রমের জন্য তোমাদেরকে তখন বলছিলাম না যে হার ধ্রুবকের একটু কাহিনী আছে, এই যেখানে একক লিখে দিয়েছিলাম। প্রতিটা ক্রমের জন্য হার ধ্রুবকের একক আলাদা হয়, বুঝছো? তো এখানে তুমি যদি কে এর একক বের করতে চাও, দেখো কে এর একক। কে এর একক মানে কি? এই যে এর একক বাই t½ এর একক।
এখান থেকে কিন্তু কে একক বের করা যায়। উপরে এর একক আর নিচে টি হাফের একক। এখন এর একক তো ঘনমাত্রা আর টি হাফের একক তো সময়। তাহলে আলটিমেটলি এখানকার কে এর একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি শূন্যক্রম বিক্রিয়ার কে এর একক হইতেছে এইটা। তুমি যদি এখান থেকে কে এর একক বের করতে চাও, এলএন টু এর কিন্তু কোনো একক হয় না, তাহলে কে এর একক মানে কি এলএন টু এর একক বাই হইতেছে টাইমের একক। এখন এলএন টু এর তো কোনো একক হয় না, শুধু টাইমের একক, মানে হইতেছে এইটা, পার সেকেন্ড। আমি যদি দ্বিতীয় ক্রমের জন্য তোমাকে কে এর একক বের করতে চাই, তাহলে কে এর একক কি দাঁড়ায়? কে এর একক হইতেছে এই যে এর এককের ইনভার্স আর টি হাফের এককের ইনভার্স, তাই না? তাহলে আলটিমেটলি পাবা হইতেছে এইটা, মোল পার লিটার ইনভার্স ওয়ান এন্ড হচ্ছে পার সেকেন্ড। সো এটা হচ্ছে তিনটা ক্রমের জন্য তিনটা কে এর একক। অনেক সময় না বিক্রিয়াতে সরাসরি বলে দেওয়া থাকে না যে এটা কোন ক্রমের বিক্রিয়া, আমাদের কে এর একক দেখে বুঝে নিতে হয় এটা কোন ক্রমের বিক্রিয়া। এবং আমি যদি হইতেছে এইখানে একটা ইউনিভার্সাল ইকুয়েশন দেখাই, কে এর একক কি জানো? এটা মোল পার লিটার, শর্টকাট আর কি, 1 - n × পার সেকেন্ড। এটা হচ্ছে শর্টকাট। প্রত্যেকটা এন এর মান কি? এন এর মান হচ্ছে বিক্রিয়ার ক্রম, বসাও, দেখবা যে হইতেছে মান পেয়ে যাবা। মোল পার লিটার 1 - n, এখানে এন এর মান কত? এন এর মান হতেছে 0, সো 1 - n মানে এটা থাকে, পার সেকেন্ড থাকে, এখানে থাকে হতেছে -1। তাহলে আমি যদি পুরো কনসেপ্টটাকে সংক্ষেপে রিভিউ করে দেই, আমরা অ্যাকচুয়ালি কি পড়ছি? একটা বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব পড়ছে, তাই না? সো হারের উপরে কার ঘনমাত্রার প্রভাব আছে? বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে। প্রভাবটা কিভাবে আছে সেটা ডিপেন্ড করে বিক্রিয়া ক্রমের উপরে। বিক্রিয়া ক্রম কি? একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের যত ঘাতের সমানুপাতিক বা যত ঘাত সমূহের সমানুপাতিক, সেটা হচ্ছে বিক্রিয়া ক্রম। এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রাশি। রেট ভার্সেস টাইম, ঘনমাত্রা তুমি যদি নাও, রেট ভার্সেস ঘনমাত্রা, তখন দেখো স্ট্রেট লাইন হইলে সেটা হচ্ছে শূন্য ক্রম, কারণ রেট বাড়াচ্ছে ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না। লিনিয়ার হইলে প্রথম ক্রম, এরকম কার্ভ হইলে দ্বিতীয় ক্রম। এরপরে আমরা দেখছিলাম যে হচ্ছে কি বলে, ম্যাথ। ম্যাথ মানে হতেছে একটা বিগ ম্যাথ থেকে কোন ক্রমের কত ক্রমে সেগুলো বের করছি। এরপর আমরা দেখছি তিনটা ক্রমের জন্য তিনটা কে এর ইকুয়েশন, কে সমান এক্স বাই টি, কে সমান 1/t ইন্টু ln a/a - x, কে সমান 1/t ইন্টু এক্স বাই এ ইন্টু a - x। তিনটা কে এর ইকুয়েশন, তিনটা অর্ধের ইকুয়েশন এবং তিনটা কে এর একক। সো কে এর একক তুমি যদি নর্মালি বের করতে চাও, 1 - n মানে 1 - বিক্রিয়ার ক্রম, এটা হচ্ছে আমাদের কে এর একক ইন্টু পার সেকেন্ড। ওকে, এখন সবাই হইতেছে তিনটা গ্রাফ একই পেজে আঁকলে ভালো হয়, চেষ্টা করো একই পেজে যেন আঁকার। বামের দিক ডানের দিক দেখার দরকার নেই, প্রথমটাতে আসে। প্রথমটা হচ্ছে আমরা শূন্য ক্রমের জন্য আঁকছি, বুঝছো? শূন্য ক্রম। এবং এই বরাবর আমি সি নিছি, সি মানে বিক্রয়কের ঘনমাত্রা, আর এই বরাবর আমি টি নিছি, টি। ওকে, সামনে দুটা পরে, আগে প্রথমটা দেখি। আচ্ছা, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধের ইকুয়েশনটা কি ছিল? দেখো মনে আছে কিনা, যে টি হাফ সমান এ বাই হইতেছে কে। তাহলে আমি বলতে পারি টি হাফ এর সমানুপাতিক। এটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসছি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, সিটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সিম্বল, মানে বিক্রিয়কের ঘনমাত্রাকে আমি সিম্বলাইজ করছি সি দিয়ে। বাট বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে দেখো, এই গ্রাফে যখন জিরো ছিল একেবারে শুরুতে, বিক্রিয়কের ঘনমাত্রার মান ছিল তো এ, মনে আছে? একেবারে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রার মান এ ছিল। হ্যাঁ, এ বাই হইতেছে 2 কে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মেইন ইস্যু, এ সমানুপাতিক। তো একেবারে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রার মান ছিল এ, সিম্বল হচ্ছে সি। তো যখন এ থেকে a/2 তে নামলো, যে ধরো এই যে এ থেকে a/2 তে নামছে, তাহলে এ থেকে যখন a/2 তে নামছে তখন যে সময়টা লাগছে সেই সময়টা অর্ধেও না। তাহলে আমরা বলতে পারি যে হইতেছে আমাদের এই যে এইটুকু, এইটুকু আমাদের একটা হাফ লাইফ, প্রথম হাফ লাইফ, কারণ এখান থেকে এইটুকু নামতে আমার এইটুকু সময় গেছে। দেখো আমি যখন এইটুকু গেছি তখন এইটুকু নামছে।
অর্থাৎ এইটুকু আমাদের হইতেছে হাফ লাইফ HL1। সবাই কি বুঝতে পারি কাঁচা বাচ্চারা? আগে এটুকু বুঝছো কিনা বলো। কেন দেখা যাবে না? সবই দেখা যাচ্ছে। সো এ থেকে A/2 তে নামছি। সো এ থেকে যখন A/2 তে নামলাম মানে এ কি? এ হচ্ছে 0 সেকেন্ডে, যখন এখানে বিক্রয় সময় গণনা শুরু করছো, তো তখন হচ্ছে ঘনমাত্রা এ ছিল, তো এ তো আস্তে আস্তে কমবে, বিক্রয় আস্তে আস্তে কমবে না? সো বিক্রয় যদি আস্তে আস্তে কমে A/2 তে নামছে, তখন এই যে এইটুকু আমার সময় লাগছে, এবার আবার তো সময় নিচ্ছি, তো ওইটুকু সময় লাগলো মানে কি, এই সময়টুকু আমার হাফ লাইফ, হাফের এইচ আর হচ্ছে লাইফের এল। সো হাফ লাইফ 1, প্রথম হাফ লাইফ। এবার কি বুঝতে পারছি সবাই? এরপরে ধরো আমার এইটুকু কিন্তু এখন নাই হয়ে গেছে, এইটুকু নাই আমার কাছে এখন। তো এইটুকু যদি নাই হয়, আমি এবার A/2 থেকে আমি এবার A/4 চিন্তা করব, সেকেন্ড হাফ লাইফ। ওই যে বলছিলাম হাফ লাইফ তো একটা না, হাফ লাইফ তো অসংখ্য। আচ্ছা, সেকেন্ড হাফ লাইফের জন্য আমার কিন্তু ইনিশিয়াল ঘনমাত্রা কমে গেছে, কারণ এখন আমার এই এ নাই, এখন আমি শুরু করতেছি A/2 দিয়ে। তাহলে প্রথম হাফ লাইফের জন্য ইনিশিয়াল ঘনমাত্রা যা ছিল, সেকেন্ড হাফ লাইফে ইনিশিয়াল ঘনমাত্রা অর্ধেক হয়ে গেছে। কি বললাম ভাইয়া? প্রথম হাফ লাইফের জন্য ইনিশিয়াল ঘনমাত্রা যা ছিল, সেকেন্ড হাফ লাইফের জন্য ইনিশিয়াল ঘনমাত্রা অর্ধেক হয়ে গেছে। এবং তুমি দেখলা যে হাফ লাইফটি ইনিশিয়াল ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ইনিশিয়াল ঘনমাত্রা যদি অর্ধেক হয়ে যায়, সেকেন্ড হাফ লাইফে অর্ধেক হয়ে যাবে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম হাফ লাইফ, আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ লাইফ। তাহলে সেকেন্ড হাফ লাইফের মান প্রথম হাফ লাইফের মান থেকে অর্ধেক হয়ে যাবে, কারণ ঘনমাত্রা অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ লাইফ 2, HF3, 2। HF না, অ্যাকচুয়ালি HL, HL2। আবার A/4 থেকে যখন আমি 8-এ নামবো, মানে আমার থার্ড হাফ লাইফ, সো থার্ড হাফ লাইফ আবার সেকেন্ড হাফ লাইফের অর্ধেক হবে। সো এই যে এটা হচ্ছে আমাদের HF3। সো আমার কথা হচ্ছে, তুমি যত সামনে আগাবা হাফ লাইফ অর্ধেক 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 হয়ে যাবে। কারণ কি? কারণ হাফ লাইফটা বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। সো বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাচ্ছে, হাফ লাইফটাও কমে যাবে। এবার চূড়াগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে দেখো তুমি হইতেছে এরকম একটা রেখা পাচ্ছ, স্ট্রেট লাইন পাচ্ছ। তাহলে এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হইতেছে আমাদের কি ভার্সেস কি, ঘনমাত্রা ভার্সেস টাইমের গ্রাফ। আবার বলতেছি, ঘনমাত্রা ভার্সেস টাইমের গ্রাফ হইতেছে এটা। সো আমি যদি এটাকে একটা প্লেন গ্রাফে দেখাই দিই, সো এটা হচ্ছে ঘনমাত্রা সি, বিক্রিয়কের ঘনমাত্রা, আর এই হচ্ছে টি। সো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা গ্রাফটা এরকম হবে আর কি। এই সবাই আবার ভুল বুঝো না, তোমরা হইতেছে এটার সাথে এটা মিলাই ফেলো। এইখানে যে গ্রাফটা আমরা দেখাইছিলাম, সেই গ্রাফে ছিল হইতেছে রেট ভার্সেস ঘনমাত্রা, আর এই গ্রাফটা হইতেছে ঘনমাত্রা ভার্সেস টাইম, অন্য গ্রাফ। সো গ্রাফের প্যারামিটার চেঞ্জ করছে মানে গ্রাফটা পরিবর্তন হবে। সো এটা হচ্ছে শূন্য, আমরা এখানে শূন্য দিয়ে রাখি আর কি, শূন্য ক্রমের জন্য। এবারে সেই প্রথম ক্রমের জন্য গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম। প্রথম ক্রমের ক্ষেত্রে টি হাফের ইকুয়েশন কি ছিল? টি হাফের ইকুয়েশন ছিল হইতেছে ln2 হইতেছে কে। তার মানে এখানে টি হাফটা কি, একটা ধ্রুবমান, পরিবর্তন হয় না। এখানে সিম্বল দিলাম, বিক্রয়কের সিম্বল সি, সময় হচ্ছে টি, এবং ধরো এই যে এখানে আমার এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শুরু হয়েছে যে A/2 তে নামছে, তাহলে অর্ধায়ু, এই যে এটা হচ্ছে আমাদের হাফ লাইফ 1। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম হাফ লাইফ HL1। এরপরে A/2 থেকে তুমি যখন A/4 এ নামছো, দেখো A/2 থেকে A/4 এ নামছো, ভাই হাফ লাইফ কিন্তু পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ ভাই এটা হাফ লাইফটা কনস্ট্যান্ট। তো যদিও A/4 এর জন্য বা সেকেন্ড হাফ লাইফের জন্য ইনিশিয়াল ঘনমানটা অর্ধেক হয়ে গেছে, বাট হাফ লাইফ পরিবর্তন হবে না। তো প্রথম ক্রম আসলে কিউট ক্রম, খুব সুন্দর। তো আমাদের দেখো প্রথম হাফ লাইফ আর সেকেন্ড হাফ লাইফ সমান। ইভেন তুমি যখন এখানে A/8 নিবা, তখনও থার্ড হাফ লাইফও পরিবর্তন হবে না। সো HL3। তুমি যদি এইখানে গ্রাফ টানো আর কি, রেখা টানো, গ্রাফটা স্ট্রেট লাইন হবে না, যে বাঁকা শুরু হয়ে গেছে, বাঁকা শুরু হয়ে গেছে, এরকম হবে আর কি, বুঝছো? তাহলে কি হইলো?
আমি এখানে তিনটা প্রথম ক্রমের ক্ষেত্রে দেখছি যে হাফ লাইফটা বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। সো হাফ লাইফটা যদি বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয়ে থাকে, তাহলে চিন্তা করো যে আমি অর্ধেক চিন্তা করছি প্রথম হাফ লাইফ। সেকেন্ড হাফ লাইফের বিক্রিয়কের ঘনমাত্রা এ না, সেকেন্ড হাফ লাইফে বিক্রিয়কের ঘনমাত্রা a/2। আবারও বলতেছি যে সেকেন্ড হাফ লাইফে বিক্রিয়কের ঘনমাত্রা হইতেছে a/2। আচ্ছা, একজন যেভাবে বুঝি না বলতেছে, আমি তো ডিপ্রেসড হয়ে যাচ্ছি। বাকিদের কি অবস্থা, তোমরা কি বুঝতেছো আমি কি করছি? আচ্ছা, বাকি সবাই তো বুঝতেছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে গ্রাফে প্লট করি, আচ্ছা ওই জন্য রিপিট করবো না, সমস্যা নেই, তাহলে গ্রাফটা এরকম দাঁড়ায় আর কি। তুমি মোটামুটি এরকম সুন্দর একটা গ্রাফ পাবা। এটা, সো এটা হচ্ছে গ্রাফটা কখন, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য গ্রাফটা এমন হয় আর কি, বুঝছো? এরপর আসি, যদি আমি সেকেন্ড অর্ডারের জন্য বের করতে চাই, যে এইখানে হচ্ছে সি আর এইখানে হচ্ছে টি। তোমাদের সুবিধার জন্য এই খোপ খোপগুলো আমি আগে থেকে কেটে নিয়ে আসছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। সো এইখানে টি হাফের ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল হচ্ছে 1/a/k। যে কোনো একটা বুঝলে বাকিগুলো বোঝা যায় আর কি, সব একই। টি হাফ হইতেছে এর ব্যস্তানুপাতিক, মানে অর্ধেয়টা ইনিশিয়াল ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে ধরো আমি এরকম একটা গ্রাফ প্লট করতে চাচ্ছি, যে এখানে সি, সি হচ্ছে বিক্রয়কের ঘনমাত্রার সিম্বল, টিটা হচ্ছে সময়ের সিম্বল, এবং ধরো বিক্রয়কের ঘনমাত্রা শুরুতে এ দিয়ে শুরু করছি, সময় যখন জিরো ছিল। সময় যখন জিরো তখন বিক্রয়কের ঘনমাত্রা এ, বিক্রয়কের ঘনমাত্রা অর্ধেকে নেমে আসলো। তাহলে এখানে যে সময়টুকু লাগছে, এই যে এইটুকু থেকে এইটুকুতে নেমে আসার জন্য এই সময়টুকু তো লাগছে, তাই না? এখান থেকে মানে সময় বাড়ছে, এটা কমে যাচ্ছে। তার মানে তুমি যে এখানে একটা পয়েন্ট পাবা আর কি, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম হাফ লাইফ, এই যেটা আমাদের প্রথম হাফ লাইফ, HL1। প্রথম হাফ লাইফের জন্য আমাদের কিন্তু এই যে এইটুকু এখন আর নাই, এই যে এইটুকু শেষ হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে a/4 চিন্তা করি, যদি a/4 চিন্তা করি, তাহলে a/4 আমাদের সেকেন্ড হাফ লাইফ চিন্তা হবে, কারণ কি প্রথমটা তো চলে গেছে। এখন সেকেন্ড হাফ লাইফের জন্য ইনিশিয়াল কিন্তু এ না, সেকেন্ড হাফ লাইফের জন্য ইনিশিয়াল হইতেছে a/2। তাহলে ইনিশিয়াল অর্ধেক হয়ে গেছে, কিন্তু টি হাফটা তো ডাবল হবে, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইনিশিয়াল যদি অর্ধেক হয়ে যায় তাহলে টি হাফটা ডাবল হয়ে যাবে। সো এটা যদি আমাদের প্রথম হাফ লাইফ হয়, তুমি যখন a/4 চিন্তা করবা তখন আমাদের সেকেন্ড হাফ লাইফ দেখো, সেকেন্ড হাফ লাইফ কিন্তু প্রথমটা থেকে ডাবল হয়ে গেছে, HL2। তুমি যখন a/8 নিবা থার্ড হাফ লাইফ, সেটা ইভেন সেকেন্ডটা থেকে ডাবল হয়ে যাবে, কারণ ইনিশিয়াল ঘনমাত্রা আগের থেকে আবার অর্ধেক হয়ে গেছে, এটা আমাদের HL3। তাহলে এই গ্রাফটা বাঁকা হবে এবং আরো শার্পলি বাঁকা হবে, তাড়াতাড়ি বাঁকা হয়ে যাবে আর কি, বুঝছো? এবং এটা কখনোই এক্স অক্ষের সাথে মিলবে না। তো আমি যদি তোমাদের এখানে কম্পেয়ার করে দেখাই, এর গ্রাফটা হবে হইতেছে অনেকটা এরকম, এরকম হবে আর কি, বুঝছো? এটা আমাদের সেকেন্ড অর্ডার রিয়েকশন। না, এটা এক্সামে আঁকা লাগবে না, এক্সামে হচ্ছে তোমাকে এই তিনটা কম্পেয়ার করে দেখতে হবে। এখন এই তিনটা কিভাবে হইলো আমি হুট করে দেখালে তো বুঝতে না, তার জন্য হইতেছে আমি তোমাদেরকে একটু, ভাইয়া, রেখা কখনো এক্স অ্যাক্সিস কে স্পর্শ করবে না, ঘনমাত্রা কখনো জিরো হবে না, শূন্য ক্রমের ক্ষেত্রে করবে, প্রথম ক্রম ও দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে করবে না। এবার একটা জিনিস, মজার জিনিস তোমাদেরকে বলি, সেটা হতেছে যে একটা হচ্ছে শূন্য ক্রম, একটা হচ্ছে প্রথম ক্রম, একটা হচ্ছে দ্বিতীয় ক্রম। গ্রাফ দেখেই বুঝতে পারছো যে শূন্য ক্রম সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। প্রথম ক্রমের ক্ষেত্রে সেটা হবে না, কারণ দেখো গ্রাফটা কিন্তু এক্স অক্ষের সাথে মিলতেছে না, স্থির হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো গ্রাফ দেখে মোটামুটি বুঝতে পারছি সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে না, সো এখানে হইতেছে হবে না। দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে হবে না। এন তম ক্রম, যেটা শূন্য না আর কি, এন তম ক্রম, সেটাও কিন্তু হবে না। মানে অন্য কোনো ক্রম বাদে, শূন্য ক্রম বাদে অন্য কোনো ক্রমের ক্ষেত্রে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত
হয় না। এখন প্রশ্ন হতেছে কেন হয় না? একটা তো গ্রাফ দেখে মোটামুটি দেখলা যে গ্রাফ দেখেই বোঝা যায় যে হয় না, কিন্তু গ্রাফের বাইরেও বোঝা যায় যে কেন হয় না। আমি তোমাদেরকে একটু ফিল করাই দিই। সেটা হচ্ছে যে দেখো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মনে আছে যে হারটা বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হারটা বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না, মানে কি হারটা কনস্ট্যান্ট। তুমি এই যে টপিকটা যে পড়ছে, টপিকের তো মেইন কথাই ছিল যে হারের সাথে ক্রমের সাথে কি বলে, হারের সাথে ঘনমাত্রার সম্পর্ক। তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হারটা পরিবর্তন হয় না, মানে হার কনস্ট্যান্ট। তো প্রথম ক্রম দিয়ে বলছি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হারটা বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক মানে হইতেছে বিক্রিয় কমে গেলে বিক্রিয়া স্লো হয়ে যায়, বুঝো কিনা? হারটা বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে মানে বিক্রিয়ক বেশি থাকলে হার বেশি, বিক্রিয়ক কম থাকলে হার কম। হার কম মানে কি, বিক্রিয়ার স্পিড কম। তাহলে বিক্রিয়ক কমে গেলে স্পিড কমে যায়, বিক্রিয়ক কমে গেলে স্পিড কমে যায়। তাহলে সময়ের সাথে সাথে যত বিক্রিয়া সামনে আগায় বিক্রিয়ক তো কমে যায়, তাই না? যত বিক্রিয়া সামনে আগাবে বিক্রিয়ক তো কমে যাবে। বিক্রিয়ক কমে যাবে মানে কি, বিক্রিয়া স্লো হয়ে যাবে। তাহলে বিক্রিয়ক কমতে কমতে, প্রথম ক্রম বলতেছি, বিক্রিয়ক কমতে কমতে একটা সময় যত অনেক কমে যাবে বিক্রিয়া স্লো হচ্ছে, বিক্রিয়ক কমে যাচ্ছে, বিক্রিয়া স্লো হচ্ছে। দ্বিতীয় ক্রমের ক্ষেত্র, বিক্রিয়ক কমে গেছে, বিক্রিয়ক স্লো হচ্ছে, আর তাড়াতাড়ি স্লো হয় কারণ বর্গের সমানুপাতে পরিবর্তন হয়। সো বিক্রিয়ক কমে বিক্রিয়া স্লো হয়, বিক্রিয়ক কমে বিক্রিয়া স্লো হয়, বিক্রিয়ক কমে বিক্রিয়া স্লো হয়। কিন্তু শূন্য ক্রমের ক্ষেত্রে কি সেই কাহিনী আছে? নাই তো। বিক্রিয়ক কমুক বাড়ুক যাই হোক, বিক্রিয়ার হার তো কনস্ট্যান্ট থাকে, বিক্রিয়ার স্পিড কনস্ট্যান্ট থাকে। এজন্য বিক্রিয়ক কমলেও হার পরিবর্তন হয় না, বিক্রিয়া স্লো হয় না। তো শূন্য ক্রম বাদে বাকি সব ক্রমের ক্ষেত্রে সময়ের সাথে সাথে বিক্রিয়ার হার কমে যাচ্ছে, সময়ের সাথে সাথে বিক্রিয়া স্লো হচ্ছে, এই জন্য বিক্রিয়া এক সময় থেমেই যায়। এরপরে কথা হতেছে এটার সাথে কিন্তু বিক্রিয়ার উভমুখিতার কোনো সম্পর্ক নাই। অনেকে বলতে পারে যে শূন্যক্রম বিক্রিয়া সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তার মানে শূন্যক্রম বিক্রিয়া হইতেছে একমুখী, বাকিগুলো উভমুখী বিক্রিয়া। না, বিক্রিয়ার ক্রমের সাথে বিক্রিয়ার উভমুখিতার কোনো সম্পর্ক নাই। একটা উভমুখী বিক্রিয়াকে সামনের দিক কনসিডার করলে একরকমের ক্রম হবে, পেছনের দিক কনসিডার করলে অন্যরকম ক্রম হতেই পারে। তাহলে এইগুলা কি, এগুলো হইতেছে কোনো একটা বিক্রিয়াকে যদি আমি একমুখী করতে পারতাম, যেমন ধরো সেখানে কোনো একটা গ্যাস তৈরি হইতেছে, আমি খোলা পাত্রে করব, ওই গ্যাসটা উড়ে চলে যাচ্ছে। তো বিক্রিয়াটাকে যদি একমুখী করতাম বা একমুখী যদি হইতো, তাইলে শূন্যক্রম বিক্রিয়া সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতো, মানে বিক্রিয়া থামতো না, স্লো হইতো না। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যাই নাও না কেন, সেগুলো একটা সময় গিয়ে বিক্রিয়া স্লো হতে হতে বিক্রিয়া থেমে যেত। সো উভমুখিতা বা সাম্যাবস্থা আসার প্রশ্নই আসে না। সাম্যাবস্থা না আসলেও একটা সময় বিক্রিয়া এতটা স্লো হয়ে যেত যে বিক্রিয়া থেমেই যেত। এবার কি ফিল করতে পারছে? তাহলে আমরা শিখলাম হতেছে বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ার ক্রমে ঘনমাত্রার সম্পর্ক, সেটা ক্রমের উপরে নির্ভর করে। তো আমি আজকে অনেক কিছু দেখালাম, এখান থেকে ম্যাথ কেমন না সেটা আজকে দেখাচ্ছি না, কারণ দেখানোর সময় নাই। তোমাদের কথা হইতেছে এইটা, যে হচ্ছে আগামী ক্লাসে আসার আগে বই পড়ো না, শুধু খাতাটুকু দেখে আসবা, জাস্ট খাতাটুকু। আর যদি কেউ খাতায় কোথাও বুঝতে না পারো এই টপিকটা, তাহলে আরেকবার হচ্ছে ক্লাস দেখে নিবা। এটা হচ্ছে তোমার আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত কাজ। আগামী ক্লাসে আসার আগে বই পড়বা না, অন্তত এই ক্রোমো টপিকটা বই পড়বা না, শুধু খাতা দেখে আসবা, কারণ আমি এখনো প্রবলেম সলভ করাই নাই। আর প্রবলেম সলভ না করলে তুমি বুঝবাও না যে হইতেছে কোথা থেকে কেমন প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, আর সূত্রগুলো তো মুখস্থ করতে হবে, আমি আজকে আর কথা বলার সুযোগ দিচ্ছি না, আমার একটু কাজ আছে। ফার্স্ট ক্রমের বিক্রিয়া বেশি। ওকে ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।